আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি তড়িৎ দ্বিমেরু। তো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু কি হয়? An electric dipole is a pair of equal and opposite point charges separated by a small distance. বাংলাতে যদি বলা হয় সম পরিমাণ এবং বিপরীতধর্মী দুটি বিন্দু তড়িতাধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। এবার এই যে ডেফিনিশনটা আছে তড়িৎ দ্বিমেরুর, এখানে দু তিনটে পয়েন্ট ভালো করে বুঝে নিতে হবে। ফার্স্ট, সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি তড়িতাধান, অর্থাৎ একটা তড়িতাধান হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ, এবং তাদের ভ্যালুটা সেম হবে, এবং তারা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে, অর্থাৎ তাদের মধ্যে যে সেপারেশনটা হবে সেই সেপারেশনটা খুবই স্মল হবে। তাহলে কি বলছে আরেকবার বলে দিই, ইকুয়াল অ্যান্ড অপোজিট পয়েন্ট চার্জ, অর্থাৎ দুটো পয়েন্ট চার্জ নিতে হবে যেটা ভ্যালু ইকুয়াল হবে আর অপোজিট হবে, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে, এবং তারা নিজেদের মধ্যে যে সেপারেশানে থাকবে সেপারেশানটা হবে খুবই স্মল ডিস্টেন্স। ওকে, তাহলে এই রকম সিস্টেমকে আমরা বলতে পারি ইলেকট্রিক ডাইপোল। এইখানে সেই রকম একটা পিকচার ড্র করা হয়েছে। এখানে এটা একটা পজিটিভ চার্জ, ঠিক ততটা পরিমাণেই এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এবং এদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে এটা অবভিয়াসলি ভেবে নাও যে এটা খুব স্মল। তাহলে কি হলো, 2 পয়েন্ট চার্জ, দুটো সেম চার্জ, অপোজিট ম্যাগনিটিউড আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং তাদের মধ্যে সেপারেশন খুবই স্মল। এইরকম যে সিস্টেমটা একসাথে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলে থাকি ইলেকট্রিক ডাইপোল। এবার এই যে ইলেকট্রিক ডাইপোলটা পাওয়া গেল, এই ইলেকট্রিক ডাইপোলের সাপোজ করছি এই যে এটা আছে, এটাকে আমি পজিটিভ কিউ ধরছি আর এটাকে আমি নেগেটিভ কিউ ধরছি, যেহেতু দুটোর ম্যাগনিটিউড সেম আর অপোজিট ডিরেকশান। আর এদের মাঝখানে এই যে সেপারেশানটা আছে, এই সেপারেশানটা আমি নিয়ে নিচ্ছি 2L। এদের মাঝখানে যে সেপারেশানটা আছে এটা হচ্ছে 2L, মানে মাঝখানে যে ব্যবধানটা। এবার এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে যদি আমি এইখান দিয়ে স্মল পার্টে ডিভাইড করি, মানে টোটাল যে ডিস্টেন্স 2L আছে এটাকে যদি আমি দুটো সিমিলার পার্টে ভাঙি, তাহলে অবভিয়াসলি এইটা হচ্ছে আমার L আর এটাও হচ্ছে L। তাহলে এরকম একটা সিস্টেমকে ডাইপোল বলবো যাদের মধ্যে সেপারেশন হচ্ছে 2L, আর এইটা হচ্ছে তার মিড পয়েন্ট, এটাকে আমরা O পয়েন্ট বলে থাকি। দিস ইজ দ্য মিড পয়েন্ট, এইটা হচ্ছে আমার মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট মানে মধ্যবিন্দু, মধ্যবিন্দুর এই দিকের যে দূরত্বটা এটা হচ্ছে L আর এইটা হচ্ছে L। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি ভালো করে দেখি এই যে ডাইপোলটা আছে, ডাইপোলের নেট চার্জ কত? ডাইপোলের নেট চার্জ হচ্ছে 0। এখানে এখানে বলাই আছে একটি তড়িৎ দ্বিমেরুর মোট আধান 0। এই যে দ্য টোটাল চার্জ অফ দ্য ইলেকট্রিক ডাইপোল ইজ 0। ওয়াই? কেন নেট চার্জ 0? কারণ হচ্ছে এখানে আমি যদি এই যে ডাইপোলটা আছে, ডাইপোলটার আমি নেট চার্জ দেখতে যাই, কিউ নেট চার্জ দেখতে যাই, তাহলে প্লাস কিউ চার্জ আছে আর মাইনাস কিউ চার্জ আছে। অবভিয়াসলি তাহলে এটা একে অপরকে নেগলেক্ট করে 0। তাহলে কোনো ডাইপোলের মোট আধান কত হয়, নেট চার্জ কত হয়, 0। এটা কোশ্চেনে দেওয়া, তোমাকে বলাই আছে। কিন্তু এটার মানে এটা নয় যে এর তড়িৎ ক্ষেত্র 0, অর্থাৎ এই যে ডাইপোলের নেট চার্জ 0, ওকে, কিন্তু নেট চার্জ অর্থাৎ মোট আধান 0 বলে এটা কখনো ভেবো না যে এই ডাইপোলটার ইলেকট্রিক ফিল্ড নেই, ইলেকট্রিক ফিল্ড 0 না, এটা না। ডাইপোলের কিছু ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি থাকে, এটা আমি নেক্সট বোঝাচ্ছি একটু পরেই। তাহলে কি বুঝলে, একটা ডাইপোল কী হয় সেটা বুঝলে। আর ডাইপোলের নেট চার্জ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলতে পারবে নেট চার্জ 0। কিন্তু নেট চার্জ 0 মানে এটা কখনোই নয় যে ডাইপোলটার জন্য কোনো স্থানে তুমি ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎক্ষেত্র পাবে না, এটা তুমি বলতে পারবে না। আছে তড়িৎক্ষেত্র হয়, সেটা আমি এক্সপ্লেন করব। ওকে, আচ্ছা, এবার যে কনসেপ্টটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে ডাইপোল মুমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি দ্বিমেরু ভ্রামক। আবার বলছি, ডাইপোল মুমেন্ট দ্বিমেরু ভ্রামক, সেটা ডাইপোলের সাথে ওরিয়েন্টেড। তো ডাইপোল মুমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের ডেফিনিশনটা দেখে নাও কি বলা হচ্ছে, ইংলিশে আমি আগে বলে নিই। ডাইপোল মুমেন্ট ইজ এ মেজার অফ দ্য স্ট্রেংথ অফ ইলেকট্রিক ডাইপোল, অর্থাৎ এই যে ইলেকট্রিক ডাইপোলটা আমাদের কাছে দেয়া আছে, এই ইলেকট্রিক ডাইপোলের কতটা শক্তি আছে, কতটা মানে পাওয়ার স্ট্রেংথ আছে, সেইটা মেজারমেন্ট করাকে বলা হয় ডাইপোল মুমেন্ট। অর্থাৎ কোনো ডাইপোলের ডাইপোল মুমেন্ট বললে তুমি বুঝবে সেই ডাইপোলের কতটা স্ট্রেংথ আছে, ইলেকট্রিক ফিল্ডের, যে ইলেকট্রিক ফিল্ডটা সে ক্রিয়েট করবে সেটা স্ট্রেংথ কি। ওকে, দেন
ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি হুজ ডিরেকশন ইজ ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। অর্থাৎ এই যে ডাইপোলটা আছে এটা একটা, এই যে ডাইপোল, এই ডাইপোলে তুমি যখন ডাইপোল মুভমেন্ট জানতে চাইবে, যে ডাইপোল মুভমেন্ট জানতে চাইবে অর্থাৎ দ্বিমেরু ভ্রামক জানতে চাইবে, এই দ্বিমেরু ভ্রামকটা বা ডাইপোল মুভমেন্টটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এই যে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি মানে কি, তার একটা পার্টিকুলার ডিরেকশন থাকা দরকার। যদি এটা ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে এর একটা পার্টিকুলার ডিরেকশন থাকা দরকার। সেই ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ দিকে, অর্থাৎ এই মাইনাস আধান থেকে পজিটিভ আধানের দিকে। আমি বাংলা একবার বলে দিচ্ছি, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের পরিমাণ ও তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল হলো দ্বিমেরু ভ্রামকের পরিমাণ। মানে এখানে অ্যাকচুয়ালি ডাইপোল মুভমেন্টটা কী করে ক্যালকুলেট করতে হয় সেটা শিখিয়েছে। এটি একটি ভেক্টর রাশি এবং এটির অভিমুখ হলো মাইনাস কিউ আধান থেকে পজিটিভ কিউ আধানের দিকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে। তাহলে এই যে লাইনটা এখানে লেখা আছে, তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল হলো দ্বিমেরু ভ্রামক। তো বোঝো, আমি সাইড এখানে করে দেখাচ্ছি, এই যে ডাইপোল, এই যে দ্বিমেরু ভ্রামকটা আছে ইলেকট্রিক ডাইপোল, এইটার যে মেজারমেন্ট হবে সেটাকে আমরা বলি ডাইপোল মুভমেন্ট। এটাকে স্মল পি দিয়ে লেখা হয় ডাইপোল মুভমেন্ট, এবং তার উপরে একটা ভেক্টর সাইন দেওয়া হয়, বিকজ ডাইপোল মুভমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে স্মল পি দিয়ে ডাইপোল মুভমেন্টকে বোঝানো হয়, অর্থাৎ দ্বিমেরু ভ্রামককে বোঝানো হয়। আর সেই দ্বিমেরু ভ্রামক ক্যালকুলেট করা যায় কিভাবে, কি ফর্মুলা হয়, দ্বিমেরু ভ্রামক কী করে পাওয়া যায়, এখানে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধানের পরিমাণ। তাহলে এই দুটো আধানের মধ্যে যে কোনো একটা আধান কিউ, আমি নিয়ে নিলাম কিউ আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, এবং এদের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে সেটা কত, 12। তাহলে এটার সাথে কী করব, 12 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে বেসিক্যালি এবার দেখো, এটা যেহেতু ভেক্টর সাইন আছে তাহলে আমাকে এল এর সাইনটাকেও ভেক্টর নিতে হবে। মানে আমি এলটাকে এই যে এল আছে, এই যে 12 আছে, এই 12 ডিরেকশানটা কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে ফাইনালি আমি পাচ্ছি 2QL। তাহলে এই যে ক্যালকুলেশন, এই যে ইকুয়েশানটা হলো, এটা আমাকে দেবে ডাইপোল মুভমেন্টের ইকুয়েশান। ওকে, এইবার যে ডাইপোল মুভমেন্টের ডিরেকশানটা হয় সেটা তুমি দেখে নাও। এই যে এখানে দেখানো হলো ডাইপোল মুভমেন্টের ডিরেকশান, এটা হচ্ছে ডাইপোল মুভমেন্টের ডিরেকশান, নেগেটিভ টু পজিটিভ, ঋণাত্মক আধানের থেকে ধনাত্মক আধানের দিকে। ক্লিয়ার? আর ডাইপোল মুভমেন্ট কী করে ক্যালকুলেট করতে হয় আশা করি বুঝে নিয়েছো তোমরা। এই যে ডাইপোল মুভমেন্ট ক্যালকুলেশনটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, ফর্মুলা হচ্ছে 2QL। ওকে, এবার যেটা বোঝানো হবে সেটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। এক্ষুনি তোমরা ডাইপোল বুঝলে, তো ডাইপোল একটা দেওয়া হবে, অর্থাৎ একটা দ্বিমেরু দেওয়া হবে, তার অক্ষের ওপর অর্থাৎ অ্যাক্সিসের ওপর কোনো একটা পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করে দেখাতে হবে। তাহলে এখানে যে প্রুফ বা যে ডেরিভেশনটা আমি শুরু করছি সেটা হচ্ছে, একটা এরকম তোমাকে একটা ডাইপোল দেয়া থাকছে। ডাইপোল তুমি এক্ষুনি ক্লিয়ার হলে ডাইপোল জিনিসটা কি, সেই ডাইপোলের অ্যাক্সিসের ওপর, এই যে এখান দিয়ে যদি আমি এটা অ্যাক্সিস দেখি অর্থাৎ একটা অক্ষ দেখি, সেই অক্ষের ওপর কোনো একটা বিন্দু, সাপোজ এই যে ডাইপোল আছে, এই ডাইপোলের এই যে এক্সিস, এই এক্সিসের ওপর এই যে পয়েন্ট, এই পয়েন্টের নাম আমি দিয়ে দিচ্ছি পি পয়েন্ট। এই পয়েন্টের নামকরণ আমি করে দিচ্ছি পি পয়েন্ট। এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে চাইছি। তার আগে আমি বলে দিচ্ছি, এটা আমার দেওয়া আছে নেগেটিভ কিউ চার্জ, এটা আমার দেওয়া আছে পজিটিভ কিউ চার্জ। আচ্ছা, আর ডাইপোলের এখান থেকে এখানকার ডিস্টেন্স অবভিয়াসলি সবাই জানো, সেটা হচ্ছে 12, শুরুতেই বলা হলো। তাহলে এবার যেটা দেখার, আমি এই ডাইপোলের অ্যাক্সিস বরাবর এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে চাই। ওকে, আচ্ছা এবার দেখো, এই যে ডাইপোল আছে, ডাইপোলের এটা হচ্ছে মিড পয়েন্ট, এই যে এটা হচ্ছে মিড পয়েন্ট, এটাকে আমি ও পয়েন্ট কনসিডার করছি, ও বিন্দু। ওকে, ও পয়েন্ট কনসিডার করছি। এবার ডাইপোলের পুরো ডিস্টেন্স যদি 2L হয়, তাহলে এই ডিস্টেন্সটা ডাইপোলের হচ্ছে L, আর এই ডিস্টেন্সটা ডাইপোলের হচ্ছে L। ওকে, আর এই যে পুরো ডিস্টেন্সটা আমি নিলাম মিড পয়েন্ট থেকে, যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে চাইছি সেই ডিস্টেন্সটাকে আমি R ধরে নিচ্ছি। আবার বলছি, মিড পয়েন্ট থেকে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে চাইছি সেই ডিস্টেন্সটাকে আমরা R ধরে নিচ্ছি। এবার আমাকে বুঝতে হবে যে আমি এই পয়েন্টে কি করে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব। দেখো, আমি এক্ষুনি তোমাদের এখানে একটা মানে এর আগের স্লাইডে যে পয়েন্টটা বুঝিয়েছিলাম যে ডাইপোলের নেট চার্জ 0 হয়, তার মানে কখনোই এটা না যে ডাইপোলের জন্য কোথাও নেট ইলেকট্রিক ফিল্ড 0, অর্থাৎ ডাইপোলের নেট চার্জ 0 হলেও ডাইপোলের জন্য তার অ্যাক্সিসের ওপর ইলেকট্রিক ফিল্ড পাওয়া সম্ভব। একটা পয়েন্ট আমি তখন বললাম, সেটা এখন বোঝানো হচ্ছে। তো এই পয়েন্টে যখন আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে চাইবো, ফার্স্ট অফ অল এই যে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জের জন্য এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, আর এখানকার যে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জের জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। তারপর দুটো ইলেকট্রিক ফিল্ডের আমি যদি রেজাল্টেন্ট ফিল্ড নিই, অর্থাৎ লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করে নিই, তাহলেই আমার অবভিয়াসলি কাজটা মিটে যাচ্ছে।
তো এই অবস্থায় এই যে পি পয়েন্ট আছে, পি পয়েন্টে আমরা কি করে থাকি, একটা +1 কুলম্ব চার্জ নিয়ে রাখি। এই +1 কুলম্ব চার্জের ওপর যে ফোর্সটা ক্যালকুলেট করব, সেই ফোর্সটাই আমাকে বলে দেবে নেট ইলেকট্রিক ফিল্ড। তো ফার্স্ট অফ অল এই যে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জের জন্য এই +q চার্জের ওপর যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা হবে সেটা কোন দিক হবে, এও পজিটিভ এও পজিটিভ, তার মানে অবভিয়াসলি আউটওয়ার্ড হবে। সেটা এখানে আমি শো করাচ্ছি। এই যে তাহলে ডিউ টু পজিটিভ চার্জ অর্থাৎ ধনাত্মক চার্জের জন্য এই পি পয়েন্টে বাইরের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হবে। সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি ই বলতে পারি, আর এখানে +q ডিনোট করে দিতে পারি, অর্থাৎ এটা কি এই প্লাস চার্জের জন্য ক্রিয়েট হচ্ছে। আর এখানে যে নেগেটিভ চার্জ আছে, এই যে নেগেটিভ চার্জের জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা কোন দিক হবে, এ পজিটিভ আর এ ভেবে নাও এখানে +1 আছে, সরি এ নেগেটিভ আর এ পজিটিভ আছে। এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে কি নিজের দিকে অ্যাট্রাক্ট করবে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে। তাহলে এখানে যে ডিরেকশানটা হবে সেটা হচ্ছে ভিতরের দিকে। এটা আমি এখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার ই নেগেটিভ কিউর জন্য। এবার এই যে পি পয়েন্টে আমি নেট ইলেকট্রিক ফিল্ড জানতে চাইছি, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড জানতে গেলে এই যে ফিল্ডটা আছে আর এই ফিল্ডটার মধ্যে অ্যাডিশান নিতে হবে, অর্থাৎ ভেক্টরের লব্ধি যোগ নিতে হবে। এবার পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ইলেকট্রিক ফিল্ড আর এই ইলেকট্রিক ফিল্ড একে অপরের অপোজিট, অর্থাৎ 180 অ্যাঙ্গেলে আছে। তাহলে এদের রেজাল্টেন্ট বার করতে গেলে ডাইরেক্টলি এর সাথে এটাকে মাইনাস করতে হবে। মাইনাস করার আগে আমাকে বুঝতে হবে কে বড় কে ছোট। অবভিয়াসলি প্লাস চার্জটা অনেক কাছে আছে পি পয়েন্টে, সেই জন্য এই যে +q এই ইলেকট্রিক ফিল্ডটা অনেকটাই বেটার বড়, আর যেহেতু নেগেটিভ চার্জটা অনেকটাই দূরে আছে সেই জন্য এটার ভ্যালু এর থেকে ছোট। তাহলে আমি এখানে দেখাচ্ছি, তাহলে আমি যখন অন পি পয়েন্ট অর্থাৎ পি বিন্দুতে যখন আমি ক্যালকুলেট করার চেষ্টা করছি বা ক্যালকুলেট করব, তখন আমার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এই সাইডে আমি লিখে দিচ্ছি ই প্লাস কিউ, সেটা আমার দাঁড়াচ্ছে 1/4πε0, যেটা আমার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা সূত্র হয়, ডিভাইডেড কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার। এবার +q চার্জের জন্য কোন ডিস্টেন্সটা আমরা অ্যাপ্লাই করছি, আমরা এই ডিস্টেন্সটা নিচ্ছি, রাইট, কারণ এই চার্জ থেকে এই ডিস্টেন্সটা এতটা দূরে। এবার এখান থেকে আর এর এখান থেকে পুরো এই যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে আর এখান থেকে এটা এল, তার মানে অবভিয়াসলি এই ডিস্টেন্সটা আমার কত হচ্ছে, এই ডিস্টেন্সটা আমার হচ্ছে r - l। তাহলে সেটা এখানে বসিয়ে দেওয়া যেতে পারে r - l²। এটা হলো আমার পজিটিভ চার্জের জন্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। এবার আমি বের করব নেগেটিভ চার্জের জন্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তাহলে ই মাইনাস কিউ, এটা আমার কি আসবে 1/4πε0, চার্জ হচ্ছে কিউ। এবার ডিস্টেন্সটা দেখতে হবে, ডিস্টেন্সটা যদি ভালো করে দেখি এই চার্জ থেকে শুরু করে পুরো এত দূর পর্যন্ত, তাহলে কি হবে, এইখান থেকে এটা হচ্ছে আর এখান থেকে হচ্ছে এটা এল, তার মানে আমার এখানে আসছে r+l তার হোল স্কোয়ার। তাহলে আমরা ই কিউ আর ই মাইনাস কিউ এই দুটো ইলেকট্রিক ফিল্ড জেনে নিলাম। এবার আমরা নেট ফিল্ড জানতে চাইছি, এটা আমরা লিখছি নেট ফিল্ড অন পয়েন্ট। যে পি বিন্দুটা আছে, পি বিন্দুতে অ্যাকচুয়ালি লব্ধি বা নেট ফিল্ড কি অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এখানে আমরা লিখবো ই অন পি পয়েন্ট আর পাশে লিখে দিচ্ছি নেট, অর্থাৎ এটা ফাইনাল। তাহলে আমার বেসিক্যালি এই যে দুটো ফর্মুলা আছে, ই মানে ভ্যালু আছে ই প্লাস কিউ মাইনাস কিউ। কেন আমি এইটার থেকে এটা মাইনাস করলাম, বিকজ এইটা বড় এর থেকে, রাইট। এবার তুমি কিছু করবে না, প্রত্যেকটার ভ্যালু এখানে বসিয়ে দাও। এবার দেখো দুটোর মধ্যেই 1/4πε0 আর উপরে কিউ কমন আছে, তাহলে এটা বেরিয়ে যাবে q/4πε0, এটা বোথ সাইডে কমন আছে বেরিয়ে গেল। এখানে কি পড়ে থাকছে 1/r - l তার ফর্মুলাতে মাইনাস, আর নিচে এখানে কি পড়ে থাকছে 1/r+l। এবার এখানে পড়ে থাকছে q/4πε0, লিখে ফেলা হলো। এবার এই যে ব্র্যাকেটের মধ্যে এই যে টার্মটা আছে এটাকে আমি আলাদাভাবে কোথাও একটা সলভ করে তারপর এখানে পুট, আমি এই ওপরে করছি, দেখো 1/r - l² মাইনাস 1/r+l²। তো প্রথমত এটার এলসিএম নিতে হবে, এলসিএম নিলে কি হচ্ছে r - l এর হোল স্কোয়ার ইন্টু r+l এর, উপরে কি আছে এটার সাথে এটা কাট আউট হলে উপরে চলে যাচ্ছে r+l এর হোল স্কোয়ার মাইনাস এটার সাথে এটা কাট আউট হলো r - l এর হোল স্কোয়ার। পরের লাইনে যদি আমরা করি, আচ্ছা এখানে একটা কনসেপ্ট কাজ করছে, আমি উপরে একটা জায়গায় ছোট্ট করে দেখাই। ধরুন এখানে a² × b² লেখা আছে, ওকে। তো
তো সেইটাকে কি তুমি এ বি তার হোল স্কোয়ার লিখতে পারো না? অবশ্যই পারো, যেহেতু বোথের দুজনের মধ্যেই পাওয়ার সেম বের করে নেওয়া যায়। তাহলে এর মধ্যেও স্কোয়ার আছে, এর মধ্যেও স্কোয়ার আছে, তাহলে এইটাকে আমি এরমভাবে রাখছি আর মাইনাস এল, এটাকে এর মতো ভাবছি, ইন্টু আর প্লাস এল, এটাকে বি এর মতো ভাবছি, আর পুরোটার বাইরে স্কোয়ারটাকে বের করে নিচ্ছি। আর উপরে যেটা আছে এটার কিচ্ছু না, এটাকে ভাঙতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে স্কোয়ার করলে কী হবে, আর স্কোয়ার প্লাস 2RL প্লাস এল স্কোয়ার। তারপরে ফলো করবে এই যে ব্যাকেটটা যখন ভাঙবে, এই ব্যাকেট থেকে যা যা টার্ম বেরোবে প্রত্যেকটা সাইনের সাথে এই মাইনাসের টার্ম গুণ হবে, অর্থাৎ আর স্কোয়ার, পরে হবে -2ab মানে -RL, আর মাইনাসে মাইনাসে +2RL, তারপরে এল স্কোয়ার, সেটা পজিটিভ হবে কিন্তু এটা নেগেটিভের সাথে নেগেটিভ এল স্কোয়ার। এখানে একটু হয়তো দেখতে প্রবলেম হলেও হতে পারে, বাট তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এদিকে এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার নেগেটিভ আছে, এখানে এল স্কোয়ার নেগেটিভে আছে, এখানে এল স্কোয়ার পজিটিভ আছে, কেটে যাচ্ছে, আর স্কোয়ার পজিটিভ আছে, আর স্কোয়ার নেগেটিভ আছে, কেটে যাচ্ছে। তাহলে ফাইনালি এই দিকে যেটা দেখছি, এখানে একটা আবার ফর্মুলা পড়ে যাচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার ফর্মুলা কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাইরে একটা স্কোয়ার আছে, উপরে তাহলে 2RL আর এখানে 2RL, তাহলে টোটালি হচ্ছে 4RL। ওকে, তাহলে এইটা আমি পুরোপুরি সলভ করে নিলাম এবং সেটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, 4RL ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাদ বাকি হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার এইটাকে আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করছি, কিভাবে দেখো, 1/4πε0। ওকে, এই যে 4RL আর কিউ একসাথে গুণ হবে, এটাকে আমি অন্যভাবে সাজাবো। এখানে আমি 2 লিখলাম, তারপরে কিউ লিখলাম, এখানে আমি 2L করলাম, আর আরটাকে সাইডে রাখলাম। জিনিসটা কিন্তু ফাইনালি আমার কিচ্ছু চেঞ্জ হয়নি, যা ছিল তাই আছে, আর স্কোয়ার এল স্কোয়ার বাইরে হোল স্কোয়ার। আবারও বলছি, ভালো করে তাকাও, এখানে আমি বোঝাই, এইখানে যেমন 4RL কিউ, এখানেও তাই আছে, দেখো 2 এর সাথে 2 গুণ করলে 4, তারপরে RL কিউ, কিচ্ছু চেঞ্জ হয়নি। কেন আমি কিছুই চেঞ্জ হয়নি, যা ছিল তাই লিখেছি, বাট এটাকে কেন আমি এইভাবে লিখলাম তার একটা রিজন আছে, সেই রিজনটা আমি বলি। তোমরা প্রথমে ডাইপোল মুভমেন্ট সম্পর্কে শিখলে, ডাইপোল মুভমেন্ট পি, ডাইপোল মুভমেন্ট পির ফর্মুলা কী হয়, এই দুটো ডাইপোলের মধ্যে, অর্থাৎ এই দুটো দ্বিমেরুর যে কোনো একটার ভ্যালু ইন্টু এদের মাঝখানের ডিস্টেন্স, এদের মাঝখানের ডিস্টেন্স কী আছে 2L, তাহলে আমার আসছে 2QL। ভালো করে তাকাও তো, এখানে 2QL হয়ে যাচ্ছে না, তাহলে এই যে 2QL, এই জায়গায় আমি ডাইপোল মুভমেন্টের ভ্যালু বসিয়ে দিতে পারি, তাহলে আমার ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে, 1/4πε0 ইন্টু একটা 2 সামনেই আছে, বাদ বাকি এই যে 2QL, আমি এখানে একটা অন্য কোনো ইঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই যে পুরো জিনিসটা 2QL। ক্লিয়ার? এই জিনিসটা তাহলে আমার এখানে কি হিসাবে লিখতে পারি, এই যে 2QL, এখান থেকে ভ্যালু যদি আমি লিখি, এটার ভ্যালু হচ্ছে পি, অর্থাৎ ডাইপোল মুভমেন্ট, দ্বিমেরু ভ্রামক। আর যেমন আর আছে বসিয়ে দিলাম, আর নিচে কি আছে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বোথ সাইডে হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই যে যেটা পাওয়া গেল, এইটা আমার হলো এই যে পি পয়েন্ট, এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে কতটা ইলেকট্রিক ফিল্ড আছে সেটা আমার এখান থেকে বেরিয়ে এলো। আচ্ছা, ওকে, দেন আমি এবার জানতে চাইছি যে এটা তো ছিল ম্যাগনিটিউড, এবার আমি জানতে চাইছি যে ভেক্টর ফর্মটা কি হতে পারে। ভেক্টর ফর্মটা আমি এই সাইডেই করাবো, দেখো বোঝো। ইলেকট্রিক ফিল্ড যেটা বের করেছো সেটা তো অ্যাকচুয়ালি ভেক্টর ফর্ম হয়, তাহলে এটা ভেক্টর সাইন দিলাম। এতক্ষণ যেটা আমি বার করলাম এটা ম্যাগনিটিউড ছিল, তাহলে ভেক্টর ফর্মটা বার করতে গেলে কী করতে হবে, এই যে ফর্মুলা 1/4πε0, 4πε0 2 দ্বিমেরু ভ্রামক ইন্টু আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বোথ সাইডে হোল স্কোয়ার। এবার এখানে একটু দেখার বিষয় আছে, এই যে পি পয়েন্টে তাহলে এই যে নেট ইলেকট্রিক ফিল্ড বেরোলো, সেটা ডিরেকশান কোন দিকে বেরোলো, এই দিকে যে ই প্লাস কিউ ইলেকট্রিক ফিল্ড, আর এই দিকে যে ই মাইনাস কিউ ইলেকট্রিক ফিল্ড, এই দুটোর মধ্যে তো এইটা বড়, তাহলে যেহেতু এইটা বড়, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড আমার এই দিকেই বেরিয়েছে নিশ্চয়ই, এই দিকেই। এবার এখানে আরও একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এই যে ডাইপোল মুভমেন্ট আছে, ডাইপোল মুভমেন্টও একটা ভেক্টর কোয়ান্টিটি, এই যে ওপরে পি লেখা আছে, পিও একটা ভেক্টর কোয়ান্টিটি, এরও একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। আগেই বললাম, এইটা করানোর আগে যেটা পড়ালাম সেখানেই তো তোমাদেরকে বলে দিয়েছি যে এই যে ডাইপোল মুভমেন্ট এও একটা ভেক্টর, এর একটা পার্টিকুলার ডিরেকশন আছে। ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ডাইপোল মুভমেন্টের যে ডিরেকশনটা হয় সেটা কোন দিক থেকে কোন দিকে হয়, মাইনাস চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ভালো করে তাকাও,
তাহলে এই যে পি পয়েন্টের নেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, এই যে নেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, পি পয়েন্টের নেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, এরও যেদিকে ডিরেকশান, ডাইপোল মুভমেন্টেরও ডিরেকশানটা ঠিক সেই দিকে। তাহলে অবভিয়াসলি এই যে ফর্মুলা আছে, ডাইপোল মুভমেন্টের যদি ডিরেকশান আমি বসিয়ে দিই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান আর ডাইপোল মুভমেন্টের ডিরেকশান, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান আর ডাইপোল মুভমেন্টের ডিরেকশান একদমই সেম। তাহলে এইখানে যে ফর্মুলাটা আমরা পেলাম, এটা পুরোপুরি ভেক্টর ফরম্যাটে পেয়ে গেলাম। অর্থাৎ কোনো একটা ডাইপোলের অ্যাক্সিস বরাবর, কি বললাম, কোনো একটা ডাইপোলের অ্যাক্সিস বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেটার ভেক্টর ফর্ম হচ্ছে এটা। এইটা কি বের করেছিলাম, এটা হচ্ছে স্কেলার ফর্ম। ওকে, এবার আমি একটা স্পেশাল কেস তোমাদের এখানে দেখাতে চাই, সেই স্পেশাল কেসটা আমি সাইডে ড্র করছি, বোঝো। সাপোজ স্পেশাল কেসটা কি হচ্ছে সেটা আমি বলি। এইখানে যে ডিস্টেন্স, দুটো ডিস্টেন্স আছে, একটা আর ডিস্টেন্স আছে আর একটা এল ডিস্টেন্স আছে। এই যে আর যে দূরত্বটা, এটা হচ্ছে মিড পয়েন্ট থেকে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করা হচ্ছে সেই ডিস্টেন্সটা আর। আর এলটা কি, এলটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা সেইটা। এখন ডাইপোলের যে ডেফিনিশনটা আমি আগেই দেখালাম, ডাইপোলের ডেফিনেশনে বলাই ছিল যে খুব ক্ষুদ্র ব্যবধানে চার্জ দুটোকে রাখা হবে। এখানে বোঝানোর জন্য একটু বড় করে করা হয়েছে, বাট এক্স্যাক্টলি ডাইপোলের ক্ষেত্রে এদের মাঝখানে যে ডিফারেন্সটা হয়, সেপারেশনটা হয়, খুব স্মল হয়। তাহলে খুব মানে অনেকই স্মল হয়, কারণ এগুলো অ্যাটমিক স্তরে পাওয়া যায়, যেমন এইচসিএল অণু, এইচসিএল কী বলে ওটাকে, পরমাণুতে এগুলো দেখা যায়। তো ঠিক আছে, তাহলে আমি যদি বলি এখানে যে আর না, এখানে যে এল এর ভ্যালুটা, এই এল এর ভ্যালুটা যদি, এক মিনিট, এইখানে যে আর এর ভ্যালুটা, এই আর এর ভ্যালুটা যদি এল এর ভ্যালু থেকে মাচ গ্রেটার দেন হয়, অর্থাৎ অনেক বড় হয়, অর্থাৎ ডাইপোলের যে ডিস্টেন্স আছে সেইটার থেকে যে পয়েন্টে তুমি বার করতে চাইছো সেই পয়েন্টটা যদি অনেক দূরে হয়, তাহলে এটা হবে আর এল এর থেকে আর অনেক বড় হবে। তাহলে এই যে ফর্মুলাটা আছে, এই যে আমি এখানে দেখাচ্ছি, এই যে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা বেরোলো, এখানে আর স্কোয়ার আর মাইনাস এল স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ারের থেকে এল স্কোয়ার বাদ দিতে হবে। যেহেতু আর স্কোয়ার আর এল এর থেকে অনেক বেশি বড়, মাচ গ্রেটার দেন বড়, তাহলে আর স্কোয়ারটা আরও অনেক বড় হয়ে যাবে এল স্কোয়ারের থেকে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু এলটা খুবই ছোট, তাহলে এখানে এল স্কোয়ারের ভ্যালুটাকে আমরা নেগলেক্ট করতে পারি, অর্থাৎ উপেক্ষা করতে পারি। তাহলে আমরা যদি এখানে এল স্কোয়ারের ভ্যালুটাকে নেগলেক্ট করি, তাহলে ডাইরেক্ট আমাদের কাছে ফর্মুলাটা কি আসছে, ই ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2 পি ভেক্টর, আর এখানে একটা আর আছে যেমন আছে থাক, ফর্মুলা যা আছে তাই করছে। তাহলে এই জায়গা থেকে এই যে এল স্কোয়ারটা আছে এইটাকে আমরা নেগলেক্ট করতে পারি, যেহেতু এটা খুব স্মল। তাহলে এইটা কী হয়ে যাচ্ছে, দেখো এখানে আর স্কোয়ার আর বাইরে একটা হোল স্কোয়ার আছে, তাহলে টোটালে কি আসছে, r⁴। তাহলে এখান থেকে একটা আর কাটলে, এই 4 কাটলে এখানে আসছে কিউব। তাহলে ফাইনালি আমি লিখতে পারি ই ভেক্টর, অর্থাৎ ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা এসে যাচ্ছে 1/4πε0 ইন্টু 2 পি ভেক্টর বাই আর কিউব। ওকে, তাহলে এইটা হলো আমাদের ডিজায়ার ইকুয়েশন, এইটাই আমরা প্রুভ করতে চাইছিলাম। তাহলে কোশ্চেনে যেটা দিয়েছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের আমার অক্ষের ওপর অবস্থিত বার করতে হবে, সেটা হচ্ছে এইটা। এবার আমরা আলোচনা করব ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ ডাইপোল। এটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টরও বলে কোশ্চেনে দিতে পারে, বা ইকুইটোরিয়াল লাইনও বলতে পারে, দুটোর মানে একই বোঝাবে। আমি ছবিতে বুঝিয়ে দেবো ব্যাপারটা কি। আর বাংলাতে এই প্রমাণটা বলতে পারে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রফল বার করতে হবে। এর আগের প্রুফটাতে আমরা কোথায় বের করেছিলাম, একটা দ্বিমেরুর অক্ষের ওপর বার করেছিলাম, বাট এবার আমাদের বলেছে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর বার করতে হবে, ইংলিশে পারপেন্ডিকুলার বাইসেক্টর অর ইকুইটোরিয়াল লাইন। ওকে, তো দেখো এখানে একটা সেই সেম ডাইপোল দেওয়া আছে। আগের প্রুফটাতে আমরা ডাইপোলের এরকমভাবে গিয়ে অ্যাক্সিস বরাবর বের করেছিলাম, বাট এবারে আমাকে অন্য একটা জায়গায় ডাইপোলের অন্য একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছি। সেটা কীরকম জায়গা, পারপেন্ডিকুলার বাইসেক্টর, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক, ওটাকেই আমরা ইকুইটোরিয়াল লাইনও বলে থাকি। তো বেসিক্যালি পারপেন্ডিকুলার বাইসেক্টর বা ইকুইটোরিয়াল লাইন বা লম্ব সমদ্বিখণ্ডক জিনিসটা কী হয়, দেখো আমি বুঝিয়ে দিই। এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, সেম চার্জ এবং অপোজিট পোলারিটির চার্জ হতে হবে ডাইপোল হতে গেলে। তাহলে এদের যে জয়েনিং আছে এটা হচ্ছে ডাইপোলের ডিস্টেন্স। এবার লম্ব সমদ্বিখণ্ডক মানে ঠিক
এই ডাইপোলের যে ডিস্টেন্সটা আছে এটা ঠিক মিডিল পয়েন্ট হবে, মিডিল পয়েন্ট থেকে এরকম উপরের দিকে চলে গেলে এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে, সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি লম্ব সমদ্বিখণ্ডক পয়েন্ট। তো দেখো ভালো করে দেখাই, এই যে পয়েন্টটা আছে এইটা হচ্ছে ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডক একটা পয়েন্ট, সেই পয়েন্টে যে কোনো একটা জায়গায় আমার ফিল্ড ইন্টেন্সিটিটা বার করতে হবে। আচ্ছা, এইবার ভালো করে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, দেখো এটা একটা ডাইপোল, এই ডাইপোলের এটা হচ্ছে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে যদি আমরা এরকম লম্ব সমদ্বিখণ্ডকটা নিই, অর্থাৎ এই যে ডাইপোলটা আছে, ডাইপোলের ডিস্টেন্স বা দূরত্ব, এটাকে যদি আমরা এখান থেকে লম্বালম্বি, এইটা কীরকম আছে এর ওপর, এই লাইনটার এই যে লাইনটা, এই লাইনটার ওপর এটা কিভাবে আছে, এই লাইনটা লম্বভাবে আছে, এবং এটা কিভাবে, এটাকে কিভাবে সেট করেছে, বাইসেক্ট করেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, তো চলো এটা আমি বলি কি করে করা যায়। দেখো ফার্স্ট অফ অল অবভিয়াসলি আমরা এটা জানি এটা কীরকম চার্জ আছে, এটা আমার পজিটিভ কিউ চার্জ আছে, আর এখানে আমার নেগেটিভ কিউ চার্জ আছে। আর এই যে ডিস্টেন্সটা, এই পুরো ডিস্টেন্সটা কত, পুরো ডিস্টেন্সটা আমার 2L। এই পুরো ডিস্টেন্সটাকে আমাকে কি করেছে, বাইসেক্ট করেছে, অর্থাৎ দুখণ্ড করেছে। তাহলে এইটা আমার কত আসছে, এইটাকে আমি দিয়ে দিচ্ছি ও পয়েন্ট, কোন পয়েন্টে বাইসেক্ট করেছে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, এই পয়েন্টে। তাহলে এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি এল, তাহলে এই ডিস্টেন্সটা আমার হবে এল। আর কোশ্চেনে হচ্ছে বাইসেক্টের ওপর কোনো একটা পয়েন্টে বার করতে বলেছে, এই যে বাইসেক্ট, এই বাইসেক্টটা এখান থেকে যদি সোজা এইভাবে আমি ওপরের দিকে টেনে তুলে দিই, তাহলে যে কোনো একটা পয়েন্টে বার করতে বলেছে, আমরা এই পয়েন্টটা কনসিডার করে নিয়েছি। তাহলে অবভিয়াসলি এই যে মিড পয়েন্ট থেকে এই যে বাইসেক্টরটা গিয়েছে এরও তো একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি আর ডিস্টেন্স। কত দূরে, এই লম্ব সমদ্বিখণ্ডকটা, লম্ব সমদ্বিখণ্ডকের কোন পজিশানে, মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, এখানে আমি এটাকে ধরে নিচ্ছি পি পয়েন্ট, এটা সাপোজ করে নিচ্ছি এটা পি পয়েন্ট। এই পি পয়েন্টে আমি একটা +1 কুলম্ব চার্জ রেখেছি, তার উপর আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতেছি। ওকে, এবার এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে এই যে পজিটিভ কিউ চার্জ আছে না, এই পজিটিভ কিউ চার্জের জন্য এর ওপরে যে ইলেকট্রিক ফিল্ডটা মানে অ্যাপ্লাই হবে, সেটা কোন দিক হবে, এও পজিটিভ এও পজিটিভ, তাহলে আউটওয়ার্ড বাইরের দিকে হবে। তাহলে সেটা এই দেখিয়ে দিলাম, রাইট। তাহলে এই চার্জের জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে সেটা হচ্ছে এইটা, তাহলে আমি এখানে লিখে রাখছি ই প্লাস কিউ চার্জের জন্য এটা আসছে। আর এখানে যে নেগেটিভ চার্জটা আছে, নেগেটিভ চার্জ আর এ পজিটিভ চার্জ, তাহলে এর ওপর যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশনটা হবে সেটা কী হবে, মানে ওর দিকে টুয়ার্ডস হবে, নিজের দিকে। এটা আমি এখানে দেখিয়ে দিলাম। তাহলে এটাকে এখানে আমি এটা লিখতে পারি ই মাইনাস কিউ চার্জের জন্য। আশা করি এতদূর সবার ক্লিয়ার আছে। এবার আমি যখন এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বের করব, বা এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বের করব, তার জন্য আমাকে চার্জ থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স জানতে হবে। কি জানতে হবে, এই চার্জ থেকে, আধান থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কোনটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে এইটা বা এইটা। তাহলে এইটা বার করার জন্য আমি এখানে পাইথাগোরাস থিওরেম ইউজ করতে পারি, বিকজ এটা আমার কি আছে, এটা আমার একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যা রাইট, যার এই অ্যাঙ্গেলটাকে আমি কি ধরে নিতে পারি, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে আমি কি ধরলাম, থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটা হচ্ছে এই যে সাইডটা আছে এটা আমার হচ্ছে হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ। এটা আমার থিটার অপোজিটটা কী হয়, আমার পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, আর বাদবাকি যেটা পড়ে থাকে সেটা আমার বেস অর্থাৎ ভূমি। তাহলে অতিভুজ বার করা অর্থাৎ হাইপোটেনাস বার করার জন্য আমরা পিথাগোরাস থিওরি যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা অবভিয়াসলি ক্লিয়ার সবার কাছে, কী হবে, √ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। এটা তাহলে সেম, ঠিক তেমনি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হতে হবে, সেটাও যদি আমি এখানে লিখে দিই, তাহলে এটা সেম আসছে, কি আসছে, r² প্লাস l²। কারণ এই দিকে যে ট্রায়াঙ্গেলটা আছে আর এই ট্রায়াঙ্গেলটা একদম পুরো সেম ট্রায়াঙ্গেল, কোনো চাপ নেই। এবার এই যে পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে, রাইট, এই যে দুটো ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে, এই যে ইলেকট্রিক ফিল্ড আছে যেখানে বলছি আমরা ই কিউ আর ই মাইনাস কিউ, এইটার ভ্যালু কী হয় আমরা উপরে একটা সাইডে এখানে লিখে নিই। তাহলে অবভিয়াসলি ই প্লাস কিউ যেটা আসছে সেটা আমার কি আসছে 1/4πε0, আর চার্জের ভ্যালু আমি ধরেছি কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার। এবার ডিস্টেন্সটা কোথা থেকে কোথায়, এই পয়েন্টে যখন এই চার্জ ফোর্স দিচ্ছে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা দিচ্ছে সেটা হচ্ছে এই ডিস্টেন্স বরাবর, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে ওইটা আমার এইটা, তাহলে এইটার হচ্ছে স্কোয়ার। এটা একটু বাড়িয়ে নিই, হ্যাঁ, তাহলে এটা আমার কি লেখা উচিত, r√ওভার r² প্লাস l² তার হোল স্কোয়ার। তাহলে এটা ফাইনালি ফর্মুলাটা কীরকম দাঁড়াচ্ছে, 1/4πε0 ইন্টু কিউ বাই r² প্লাস l², আর এই রুটের সাথে বাইরের স্কোয়ারটা কেটে গেল। ঠিক একইভাবে আমি যদি
কিউ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু মাইনাস কিউ চার্জের জন্য দেখি, তাহলে এটা কী হবে 1/4πε0 টু কিউ বাই √r² প্লাস l², কারণ এখানেও তার হোল স্কোয়ার, এখানেও সেম ডিস্টেন্স, তাহলে এটাও একই টাইপের ফর্মুলা এসে যাচ্ছে 1/4πε0 কিউ বাই r² প্লাস l²। তাহলে তোমরা একটা কথা বুঝতে পেরেছো, এই যে চার্জটা আছে মাইনাস প্লাস কিউ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা হয়েছে আর মাইনাস কিউ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড হয়েছে, এই দুটোর ভ্যালু একদমই সেম। এখান থেকে দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 1/4πε0 মিলেছে কিউ বাই r² প্লাস l²। ক্লিয়ার? এবার আমি কি করতে চাইছি, আমি যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এটাকে আমি কম্পোনেন্টে ভাঙতে চাইছি, রিজলিউট করতে চাইছি, অর্থাৎ উপাংশে ভাঙতে চাইছি। তাহলে ফার্স্ট দেখো, এই যে দুটো আছে, এই ইলেকট্রিক ফিল্ড আর এই ইলেকট্রিক ফিল্ড, এই দুটো তো আলাদা আলাদা ডিরেকশানে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই দুটোর আমাকে কী নিতে হবে, নেট ইলেকট্রিক ফিল্ড নিতে হবে। সেই নেট ইলেকট্রিক ফিল্ডটা আমার এই দিকে যাবে। তো সেইটা করার জন্য ফার্স্টে আমার যে ই প্লাস চার্জ আছে এটার আমি কি করতে পারি, দুটো কম্পোনেন্ট ভাঙতে পারি। এবার ভালো করে তাকাও, এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে অবভিয়াসলি এইটাও থিটা অ্যাঙ্গেল, এটা থিটা হলে এটাও থিটা, কারণ এগুলো একদমই পুরো সিমিলার। তাহলে এইটা থিটা হলে এই দিকটাও আমার থিটা, বিকজ আমি আবার বোঝাচ্ছি কীভাবে আমি এটা নিচ্ছি। দেখো, এইটার সাথে এই লাইনটা হচ্ছে প্যারালাল আর এইটা তাকে ইন্টারসেক্ট করছে, তার মানে কি এইটার এটা সমান্তরাল আর এইটা তার ভেদক। তাহলে এইটার সাথে এইটা কী কোণ, এটার সাথে এটার হচ্ছে অনুরূপ কোণ। আর এই দিকের ক্ষেত্রে এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল আর এইটা তার ভেদক, আর এইটার সাথে এইটা কী কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটাও কী হবে, থিটা। ক্লিয়ার? তাহলে এই যে ই প্লাস কিউ আছে, এইটার যদি আমি কম্পোনেন্ট এই দিক বরাবর নিই, এই দিক বরাবর নিই, আর এইদিকে থিটা আছে, তাহলে এটা আমি কি লিখতে পারবো, ই প্লাস কিউ টু কস থিটা। ক্লিয়ার? আর দ্বিতীয় কম্পোনেন্টটা আমার কীরকম যাচ্ছে, দ্বিতীয় কম্পোনেন্টটা আমার এই দিকে গেলে এই দিকে যাচ্ছে, তাহলে এই দিক বরাবর এটা কি হয়ে যাচ্ছে, ই প্লাস কিউ সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এই যে ই প্লাস কিউ এটার কম্পোনেন্ট ভাঙা হয়ে গেল। এবার আমি ভাঙতে চাইছি এই যে ইলেকট্রিক ফিল্ড আছে এটার কম্পোনেন্ট ভাঙতে চাইছি। তাহলে এইটার কম্পোনেন্ট ফার্স্ট অফ অল এই দিকে যেটা হবে সেটা কি হবে, দেখো এটা যদি থিটা কোণ হয় এটারও কম্পোনেন্ট তাহলে এদিকে একটা আসবে, রাইট? তাহলে এদিকে কি আসছে, ই মাইনাস কিউ কস থিটা, বিকজ এটাও থিটা অ্যাঙ্গেল। আরেকটা কম্পোনেন্ট কোথায় আসবে, নিচের দিকে কম্পোনেন্ট আসবে, সেটা হচ্ছে এই যে এখানে শো করানো হচ্ছে এইটা, এটা কি হবে, ই মাইনাস কিউ সাইন থিটা। এবার যদি আমরা একটু ভালো করে মানে পিকচারটার দিকে একটু তাকাই, এই যে ই প্লাস কিউ সাইন থিটা আর ই মাইনাস কিউ সাইন থিটা, এই দুটো একে অপরের পুরো অপোজিটে আছে। দেখো এই দিকে আর এই দিকে, আর ই কিউর ভ্যালুও যা, ই প্লাস কিউর ভ্যালুও যা, ই মাইনাস কিউর ভ্যালুও সেম। তার মানে এই দুটো, তার মানে এইখানে যে ই প্লাস কিউ এটার ভ্যালু আর ই মাইনাস কিউ এটার ভ্যালু সেম, আর সাইন থিটা তো সেম হবে। তাহলে আমি এখানে কি বলতে পারি, ই প্লাস কিউ সাইন থিটা ইকুয়াল টু ই মাইনাস কিউ সাইন থিটা, ডেফিনেটলি বলতে পারি। এবং এরা যেহেতু একে অপরের অপোজিটে আছে, তাহলে কী হবে, এর এফেক্টকে এ নষ্ট করছে আর এর এফেক্টকে এ নষ্ট করছে, তাহলে এইটার এইটা কী করতে পারি, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড এর দুটো কম্পোনেন্ট ভাঙা হলো, আর এই যে ইলেকট্রিক ফিল্ড এরও দুটো কম্পোনেন্ট ভাঙা হলো, যেখানের মধ্যে এই ই কিউ সাইন থিটার আর এই ই মাইনাস কিউ সাইন থিটার একে অপরের এফেক্টকে পুরোপুরি নিউট্রাল করে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই যে পি পয়েন্ট আমি কনসিডার করেছিলাম, এই যে এই পি পয়েন্ট কনসিডার করেছিলাম, এই পি পয়েন্টে তাহলে আমার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, ভালো করে তাকাও, এই দিক বরাবর যাচ্ছে, যেখানে দুটোই সেম ডিরেকশানে হচ্ছে, ই কিউ কস থিটা আর ই কিউ কস থিটা সেম ডিরেকশানে হচ্ছে। তাহলে আমি যদি এখানে নেট ইলেকট্রিক ফিল্ডটা জানতে চাই, এই যে আমি লিখছি এখানে, তাহলে ইলেকট্রিক ফিল্ড অন পি পয়েন্ট যেটা আমি নেট বার করতে চাইছি, তাহলে সেটা কি হচ্ছে, ই পজিটিভ কিউ কস থিটা প্লাস ই নেগেটিভ কিউ কস থিটা, দুটোই কী হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। কেন আমি অ্যাড করেছি, বিকজ সেম ডিরেকশানে আছে। এবার অবভিয়াসলি আমরা এটুকুনি তো বুঝতে পেরেছি ই প্লাস কিউর ভ্যালু আর ই মাইনাস কিউর ভ্যালু একদমই সেম হয়। তাহলে এইটাকে আমি ডাইরেক্ট ই লিখে দিচ্ছি, বা ই প্লাস কিউ লিখতেও পারো বা ইউ মাইনাস কিউ লিখতে পারো, যেহেতু দুটো সেম জিনিস, রাইট? তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, ই কিউ কস থিটা, আর ই মাইনাস কিউর জায়গায় আমি ই প্লাস কিউ অবশ্যই বসাতে পারি, কারণ সেম ভ্যালু আছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই দুটোর ভ্যালু কী আছে, একে অপরের সাথে সেম আছে, ইন্টু কস থিটা। তাহলে দুটোই সেম জিনিসের যদি অ্যাডিশান করি তাহলে ফর্মুলা আসছে 2 ইন্টু ই প্লাস কিউ। তুমি এটা মাইনাস কিউতেও করতে পারো, কোনো যায় আসে না,
কস থিটা। এতদূর ক্লিয়ার? এই ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করতে পারি তাহলে অবশ্যই আমরা ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড জানতে পারবো। এখানে দেখো কস থিটার ভ্যালুটা আমাকে জেনে নিতে হবে। আমি তাহলে সাইডে এখানে করি কস থিটা। কস থিটার ফর্মুলা কি হয়? এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো, এই যে রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজটা দেখছো, এই ত্রিভুজের যদি এটা থিটা হয়, থিটার অপোজিট সাইড অর্থাৎ এইটাকে কি বলি আমরা? পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, আর এটাকে বলি ভূমি, আর এটাকে বলি হাইপোটেনাস বা অতিভুজ। কস থিটার ফর্মুলা কি হয়? কস থিটার ফর্মুলা হয় পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনাস অর্থাৎ লম্ব বাই অতিভুজ। কি হয়? সরি, ভুল বললাম। কস থিটার ফর্মুলা কি হয়? কস থিটার ফর্মুলা হয় ভূমি বাই অতিভুজ, মানে বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ। তাহলে লিখে ফেলি, বেস কি আছে এখানে আমার? এল, ডিভাইডেড বাই হাইপোটেনাস কি আছে? হাইপোটেনাস আছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল। ক্লিয়ার? বসিয়ে দিলাম। তাহলে এবার এখানে আমার ক্যালকুলেট করার পালা। ক্যালকুলেট যখন আমি করব তাহলে আমি কি লিখতে পারি? আর টুর জায়গায় বসে গেল। এখান থেকে ইকিউর ভ্যালু কি আছে দেখে নাও, বসাও। 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু কস থিটার ভ্যালু আমি বসাবো। কস থিটার ভ্যালু এখানে কি আছে? কস থিটার ভ্যালু হচ্ছে এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এটাখানে যদি একটু ক্যালকুলেট করা যায়, ওপরে আসছে 1/4πε0, আর এখানে 2 ইন্টু কিউ, 2q, আর ওপরে একটা এল আছে, এল গুণ হয়ে গেল নিচে। দেখো এখানে ভালো করে ফলো করো এই জায়গাটা, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ভেতরেও আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার আছে, অর্থাৎ আমি সাইডে এটা করে পরে মুছে দেবো, বাট বোঝানোর জন্য করছি। এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা সেম জিনিস, এর পাওয়ারে 1 আছে, কিছু নেই মানে কত আছে? 1। তার সাথেই গুণ হচ্ছে এখানে কি আমার? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এটার রুট আছে মানে কি? এর পাওয়ার আছে হাফ, এর পাওয়ার আছে হাফ। তাহলে এইটাকে যখন আমি একসাথে মাল্টিপ্লাই করবো তাহলে এদের পাওয়ারটা অ্যাড হয়ে যাবে 1 প্লাস 1/2। তাহলে টেকনিক্যালি 1 প্লাস 1/2 মানে কত হয়? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, 2 একে 2 প্লাস 3/2, এটা কত হবে? 3/2। তার মানে পাওয়ারে কত আসছে? 3/2। এটা আমি ইরেজ করে দিচ্ছি, কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য আমি করে দিলাম। ক্লিয়ার? তো এটা যেন মাথায় থাকে। ডাইরেক্ট আমি এখানে অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে এখান থেকে এটা আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 3/2। 3/2 কেন আসবে আমি বলে দিলাম। তাহলে এইটাই হয়ে গেল আমার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা আমি অলরেডি, সরি 1 মিনিট, হ্যাঁ, এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এইটা আমি এই পয়েন্টে বের করে দিলাম। ওকে, এবার যখন আমি ফাইনালি ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেছি, আমি এখানে লিখে দিচ্ছি, এইটা আমার ইলেকট্রিক ফিল্ড পাওয়া গেল, এটা ম্যাগনিটিউড পাওয়া গেল। আচ্ছা, এটাকে আমি বক্স করে রাখছি যাতে তোমাদের পরবর্তীকালে কাজে লাগে, বুঝতে পারো। এবার যদি আমি ভেক্টর ফর্ম দেখতে চাই, কি দেখতে চাই? ভেক্টর ফর্ম। তাহলে আমি এই সাইডে কোনো একটা জায়গায় লিখছি, এখানে তো জায়গা পাচ্ছি না, বাট আমি নিচে লিখে দিচ্ছি। আমি যদি ভেক্টর ফর্ম জানতে চাই তাহলে আমি কি করছি ভালো করে বোঝো। ই অন পি পয়েন্ট ভেক্টর ফর্ম্যাটে দেখতে চাইছি, তাহলে আমি কি করছি দেখো, 1/4πε0 যেমন আছে 2QL, এই যে 2QL। আচ্ছা, এখানে আরেকটা লাইন করলে হয়তো ভালো হতো, ঠিক আছে আমি করেই দিচ্ছি। নিচটা এইটা করার আগে আমি এখানে আরেকটা লাইন করে দিচ্ছি, ঠিক আছে? এই লাইনটা কি হচ্ছে দেখো, 1/4, আচ্ছা এখান থেকে তো দেখতে পাওয়া যায় না, আমি আবারও ঠিক মুছে ভালো করে করার চেষ্টা করছি। ওকে, দেখো 1/4πε0 ইন্টু এই যে 2QL, আমি আগের প্রুফেও বলেছি 2QL মানে কি? দ্বিমেরু ভ্রামককে বোঝায়। তাহলে সেখানে ডাইরেক্ট আমি দ্বিমেরু ভ্রামক পি বসিয়ে দিতে পারি, ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার উপর 3/2। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে এবার যখন আমি ভেক্টর ফর্ম্যাটে করছি, ভেক্টর ফর্ম্যাটে তাহলে আমি কি লিখছি? তাহলে এইখানে এই 2QL এটা তো আর লেখার দরকার নেই, বিকজ এটা তো আর নেই। ওখান থেকে ডাইরেক্ট এই যে 2QL ওর ভ্যালু কি বেরিয়ে এসছে? কি বেরিয়ে এসছে সেটা আমি এখানে ইউজ করবো এবার। ইন্টু পি বাই নিচে কি আছে? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ওপরে 3/2। এটা আমার ডিজায়ার ফর্মুলা। কিন্তু তাহলে এবার যেহেতু এখানে ভেক্টর ফর্মুলা দিচ্ছি, তাহলে পি এর ওপর আমাকে ভেক্টর সাইন দিতে হবে। এবার সবচেয়ে নোটিসেবল বিষয়, মানে ইন্টারেস্টিং, এটা তোমাদেরকে লক্ষ্য করতেই হবে, ভালো করে দেখো। আমি এখানে এই যে ফর্মুলাটা লিখেছি, আমি যখন এটা সিঙ্গেল ভ্যালু থেকে যখন ভেক্টর ফর্ম্যাটে করেছি এরকম করেছি। আচ্ছা, ফাইনালি ইট ডিরেকশানটা কোন দিকে গেল? এই দিকে গেল না? ইট ডিরেকশানটা কোন দিকে গেল? এই যে
এমনি ফলো করো স্ক্রিনটাকে, এইদিকে ই ডিরেকশন এইদিকে গেল। পিট ডিরেকশন কী হয়? আমি পিট ডিরেকশন অলরেডি তোমাদের শিখিয়েছি যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে হয়। পিট ডিরেকশন কোন দিকে হয়? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে হয়। আমি দরকার হলে আমি এখানে আবার দেখাচ্ছি, একটু টাইম নিক, বাট এটা আমাকে বোঝাতেই হবে। দেখো, এই যে নেগেটিভ আছে, নেগেটিভ টু পজিটিভের দিকে কিসের ডিরেকশন হয়? পি ভেক্টরের ডিরেকশন হয়। আশা করি এটা ক্লিয়ার সবার। তাহলে তুমি যদি ভালো করে তাকাও, এই যে নেট ইলেকট্রিক ফিল্ড, এই যে আমি এখানে লিখছি ইপি, যে নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে, আর ডাইপোল মুভমেন্টের ডিরেকশন ঠিক তার অপোজিট দিকে না? ভালো করে তাকাও, নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, আর ডাইপোল মুভমেন্টের ডিরেকশন কোন দিকে হয়? নেগেটিভ টু পজিটিভ, তার মানে এই দিকে। তাহলে এই যে ভেক্টরটা যেখানে আছে আর এই যে ভেক্টরটা আছে, এটা কি ডাইরেকশন ওয়াইজ সেম হচ্ছে? নিশ্চয়ই সেম হচ্ছে না। তাহলে ডাইরেকশন ওয়াইজ সেম হতে গেলে আমি যদি এই যে ডাইপোল মুভমেন্ট পি আছে তার সাথে যদি আমি একটা মাইনাস মাল্টিপ্লাই করি, তাহলে কী হবে? এর অপোজিট পুরো 180 ঘুরে যাবে। কারণ আমি তোমাদের এসব জিনিস অনেকবার পড়িয়েছি। ধরে নাও এখানে একটা এ ভেক্টর আছে, আমি যদি এ ভেক্টরের ওপর আমি এ ভেক্টরটার সাথে যদি আমি মাইনাস মাল্টিপ্লাই করে দিই, তাহলে অটোমেটিক্যালি ওই ভেক্টরের ডিরেকশন 180 ঘুরে যাবে। তাহলে এই যে পি ভেক্টর আছে, পি ভেক্টরের সাথে যদি আমি মাইনাস গুণ করে দিই, তাহলে পি ভেক্টরের ডিরেকশন অটোমেটিক্যালি কোন দিকে চলে যাবে? 180 এদিক থেকে ওদিকে চলে যাবে। তখন কি সেম হবে? ইপির যেটা ডিরেকশন আর পি ভেক্টরের ডিরেকশন তখন কি সেম হবে? আশা করি একদম তোমরা বুঝতে পেরেছো, তখন সেম হবে। তাহলে ফাইনালি আমাদের কি করতে হবে? এখানে একটা মাইনাস সাইন নিতে হবে। এই মাইনাস সাইনটা কি ইঙ্গিত করছে? মাইনাস সাইনটা ইঙ্গিত করছে যে এক্ষেত্রে ডাইপোল মুভমেন্টের ডিরেকশনটা, এক্ষেত্রে ডাইপোল মুভমেন্ট অর্থাৎ পি ভেক্টরের ডিরেকশনটার অপোজিট দিকে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে। ওকে, তাহলে এই যেটা এক্সট্রা করেছি এটা আমি একটু মুছে দিই, নাহলে এটা হেজি জিনিসটা বাজে দেখাবে। বাদ বাকি তো তোমরা এটা বুঝে গেছো, তো একটু ফলো করো, ভালো করে দেখে নাও। তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমার ভেক্টর ফরম্যাটের সূত্রটা। আচ্ছা, এটা হচ্ছে আমার ভেক্টর ফরম্যাটের সূত্র। যদি এরকম কোনো প্রুফ দেয়, এটা হচ্ছে তার ভেক্টর ফরম্যাটের সূত্র। ওকে, এবার একটা স্পেশাল কেস করতে হবে। সেই স্পেশাল কেসটা আমি এই সাইডে কোথাও একটা করিয়ে দিচ্ছি, এখানেই করে দিচ্ছি স্পেশাল কেস। এখানে একটা আমি বক্স ড্র করছি, সেই বক্সের মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি। স্পেশাল কেসে আমরা সবসময় কি করি? এই যে ডিস্টেন্সটা নেওয়া হয়, কোন ডিস্টেন্সটা? এই যে আর ডিস্টেন্সটা নেওয়া হয়, অর্থাৎ এই যে ডাইপোলের মিড পয়েন্ট থেকে যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করছি, সেই মিড পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন, সেটা আমরা কি নিই? আরটা যদি এই ডাইপোলের মিড পয়েন্টের যে ডিস্টেন্সটা এল, এর থেকে যদি মাছ গ্রেটার দেন হয়, তাহলে সেক্ষেত্রে কী করা হয়? আর স্কোয়ারের সাথে যে এল স্কোয়ারটা অ্যাড করা হয়, এটাকে আমরা সবসময় নেগলেক্ট করি বা নগণ্য ভেবে এটাকে আমরা নিই না, ধরি না। তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা ফাইনালি কী দাঁড়াচ্ছে আমাদের কাছে? ই ভেক্টর ইকুয়াল টু, অবভিয়াসলি পি পয়েন্টে বার করছি, মাইনাস, এই মাইনাসটাকে যেন বারবার তোমরা না ভুলো, 1/4πε0, ওপরে অবভিয়াসলি পি ভেক্টর আছে, ডিভাইডেড বাই এইখানে যখন আর স্কোয়ারের থেকে এল স্কোয়ার অনেক ছোট, এটাকে নেগলেক্ট করে দেবো, তাহলে আর স্কোয়ার ইন্টু কী আসবে? 3/2, আর স্কোয়ার ইন্টু ওপর থেকে আসবে 3/2, তাহলে এই 2 কেটে গেলে এখানে কি পড়ে থাকবে? আর স্কোয়ার পড়ে থাকবে, সরি আর কিউব পড়ে থাকবে, হচ্ছে আর কিউব। এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্ম। যদি আমরা এরকম স্পেশাল কেস কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা হয়। তাহলে এইটা ছিল আমাদের প্রুফ। তো তোমরা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। বাংলায় যদি বলা হয়, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ এর আগে আমরা তড়িৎ দ্বিমেরু অর্থাৎ ইলেকট্রিক ডাইপোলের আমরা প্রথমত অ্যাক্সিয়াল পজিশানে আমরা বের করেছি, তারপর আমরা বাইসেক্টর পজিশানে বের করেছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করেছি ওখানে। বাট এই যে কোশ্চেনটা আছে বা এই যে প্রুফটা আছে, এখানে আমরা স্পেশালি কোনো একটা ডাইপোল তোমাকে দেওয়া হলো, সেই ডাইপোলের র্যান্ডম যে কোনো পজিশানেই বলুক না কেন, যে কোনো পজিশানে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে চাইছি। এই যে একটা ডাইপোল দেওয়া আছে, ফার্স্ট আমরা প্রুফটা কী করলাম? ডাইপোলের অ্যাক্সিস বরাবর, এরকম একটা জায়গায় অ্যাক্সিস বরাবর আমরা বের করেছি। দেন আমরা ডাইপোলের বাইসেক্টর অর্থাৎ পারপেন্ডিকুলার বাইসেক্টর অর্থাৎ ইকুইটোরিয়াল প্লেন বরাবর, লাইন বরাবর করেছি, প্লেনেই করেছি বলা যেতে পারে। এবার আমরা চাইছি একটা পার্টিকুলার পজিশান নয়, যে কোনো পজিশানে, ধরো এই যে ডাইপোলটা আছে, ডাইপোলের এরকম একটা পজিশানেও বার করতে পারি, এরকম একটা পজিশানেও বার করতে পারি, এরকম পজিশানেও বার করতে পারি, নিচেও এখানেও বার করতে পারি, এখানেও বার করতে পারি। অর্থাৎ এই যে ডাইপোলটা আছে, ডাইপোলটার চারিপাশে যেখানে খুশি তুমি চলে যাও, যে কোনো দিকে
যে কোনো পজিশানে যদি তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে দেয় তাহলে তুমি কি করে করবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা পয়েন্ট কনসিডার করে নিচ্ছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এক্ষেত্রে যেখানে বের করতে হবে। সাপোজ এই একটা পয়েন্ট, দেখো এই পয়েন্টটা অ্যাক্সিসের ওপরেও নেই অর্থাৎ অক্ষের ওপরেও নেই, বা এই পয়েন্টটা তোমার অ্যাঙ্গেল বাইসেক্টরের ওপরেও নেই। অ্যাঙ্গেল বাইসেক্টর এইটার কোথায় হতো, অ্যাঙ্গেল বাইসেক্টর এরকম একটা জায়গায় হতো। বাট তাহলে আমি একটা র্যান্ডম পজিশন নিয়ে নিলাম, সেইটাই কোশ্চেনে বলেছে যে ফাইন্ড ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট। অ্যাট এনি পয়েন্ট সাপোজ করছি দিস ইজ দ্য পয়েন্ট, তাহলে আমি এই পয়েন্টের নামকরণ করতে পারি পি পয়েন্ট, এবং মনে মনে ভাববো এখানে আমি কি রেখেছি, পজিটিভ 1 কুলম অর্থাৎ ইউনিট পজিটিভ চার্জ, একক ধনাত্মক আধান রেখেছি। এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করব। ক্লিয়ার? এবার আমি এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই। ফার্স্ট, এই যে চার্জটা আছে এই চার্জটা অবভিয়াসলি নেগেটিভ কিউ চার্জ ডাইপোলের, এটা সেম কিন্তু অপোজিট পজিটিভ কিউ চার্জ। আর এই যে ডাইপোলের যে ডিস্টেন্সটা আছে এই ডাইপোলের ডিস্টেন্সটা কত হয়, 2L অলরেডি আমরা করেছি। আর এই যে ডাইপোলটা আছে ডাইপোলের একটা ফিক্সড ডিরেকশান হয়, সেটা কোথা থেকে কোন দিকে হয়, অবভিয়াসলি তোমরা শিখে নিয়েছো নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে একটা ডাইপোলের ডিরেকশান হয়, যেটাকে আমরা বলি পি ভেক্টর, মানে ডাইপোল মুভমেন্ট। আমি এই সাইডে হয়তো ছোট্ট করে লিখিয়ে দিচ্ছি, আমি আবার মুছেও দেবো। পি মুভমেন্ট, ডাইপোল মুভমেন্ট, সেটা ফর্মুলা কী হয়, এই দুটো ডাইপোলের যে কোনো একটা চার্জের ভ্যালু ইন্টু তাদের মাঝখানে যে ডিস্টেন্সটা কত আছে 2L। অবভিয়াসলি এর আগে আমরা দিতে পারি। তাহলে এইটা হচ্ছে আমার ডাইপোল মুভমেন্ট, যার ডিরেকশন হয় অলওয়েজ নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জের দিকে। ক্লিয়ার? ওকে। এবার আমরা যে একটা র্যান্ডম শেপ আছে, র্যান্ডম পজিশান আছে, সেই পজিশানের রেসপেক্টে আমরা বের করতে চাইছি। তো দেন আমরা যদি বলি নেক্সট আমরা চাইছি যে এই যে পজিশানটা, যে এই পজিশানটা আমি বলে দিলাম পি পয়েন্ট, পি পয়েন্টে একটা পজিশান আছে সেইখানে আমরা বের করতে চাই। এবার দেখো এই যে সবসময় ডাইপোল থেকে যখন মনে করে দেখো এই যে ডাইপোল থেকে ডাইপোলের অ্যাক্সিসে যখন আমরা কোনো একটা পজিশান বের করছিলাম, আমরা ডাইপোলের মিড পয়েন্ট থেকে একটা ডিস্টেন্স নিয়েছিলাম, মিড পয়েন্ট থেকে নিচ দিয়ে একটা ডিস্টেন্স নিয়েছিলাম, সেটাকে আমরা বলেছিলাম আর ডিস্টেন্স। আবার যখন আমি ইকুইটোরিয়াল জায়গাটা বের করছিলাম পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে, সেখান থেকেও একটা মিড পয়েন্ট পর্যন্ত একটা ডিস্টেন্স নিয়েছিলাম, মিড পয়েন্ট থেকে একটা ডিস্টেন্স নেওয়া হয়েছিল, সেটাকে আমরা ধরেছিলাম আর। তাহলে এখানেও সেম কেস, আমি এখানে ড্র করছি এই যে ডাইপোল আছে এটা ডাইপোলের মিড পয়েন্ট ও পয়েন্ট, অবভিয়াসলি এটা ও পয়েন্ট। এবার তার মানে কি এখান থেকে এটা এল আর এখান থেকে এটা এল, আর এই যে মিড পয়েন্ট থেকে যে পয়েন্টে তুমি ফিল্ড ইন্টেন্সিটি বার করতে চাইছো সেই যে ডিস্টেন্স, সেটাকে আমি ধরে নিচ্ছি আর ডিস্টেন্স। কি ধরে নিচ্ছি? আর ডিস্টেন্স। ওকে। এবার আমি অ্যাকচুয়ালি এই প্রুফটা আগের যে দুটো প্রুফ করানো হয়েছে সেই দুটো প্রুফের হেল্প নিয়ে কাজ করব। কিভাবে? তুমি ভালো করে দেখো এই যে ডাইপোল, এখানে যে ডাইপোলের অ্যাক্সিসটা আছে না, এটা ডাইপোলের অ্যাক্সিস আছে, এই ডাইপোলের অ্যাক্সিসের সাথে যে পয়েন্টে তুমি বের করতে চাইছো ফিল্ড ইন্টেন্সিটি, সেই পয়েন্টের যে জয়নিং লাইনটা আছে সেই জয়নিং লাইনটা ডাইপোলের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে। দেখো এখানে আমি সেটাই দেখাচ্ছি, এইটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেই অ্যাঙ্গেলটাকে আমি সাপোজ করছি থিটা অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? থিটা অ্যাঙ্গেল। আবার বলছি এই যে ডাইপোলটা আছে, ডাইপোলের মিড পয়েন্ট থেকে যে লাইন জয়নিংটা করা হয়েছে সেইটা ডাইপোলের অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড থিটা, আমি এটাকে থিটা বললাম। ওকে। তাহলে এই যে ডাইপোলটা আছে এই ডাইপোলটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, অলরেডি আমি তোমাদের অনেকবার বুঝিয়েছি। সাপোজ ধরে নাও এখানে একটা ভেক্টর আছে এফ ভেক্টর, আর সেই এফ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে থিটা কোণ করে আছে, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে এইটা। তাহলে আমি যদি এই এফ ভেক্টরের প্রজেকশান অর্থাৎ রেজলিউট করি এক্স অ্যাক্সিসে, তাহলে এটাকে আমরা কি লিখি? এফ কস থিটা। আর এখান থেকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসে এটা বের করি তাহলে আমরা এটা কি লিখি? এফ সাইন থিটা। এটা অলরেডি তোমরা অনেকবার করেছো। তাহলে এটা যদি তোমরা জেনে থাকো সেই কন্ডিশনটা আমি এখানে অ্যাপ্লাই করব। এটাকে আমি আগে একটু ইরেজ করে নিই। ওকে, তো দেখো তাহলে এই যে এখানে যে ডাইপোলটা আমরা পেয়েছি এই ডাইপোলটার রেসপেক্টেও আমরা সেই কাজটা করতে চাই। এই যে ডাইপোলটা আছে এই যে ডাইপোল, এই ডাইপোলটা এখানে থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে আমি ডাইপোলটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো, একটা কস কম্পোনেন্টে ভাঙবো আর একটা সাইন কম্পোনেন্টে ভাঙবো। এবং যেদিকে থিটা থাকে সেই অ্যাঙ্গেলের যে কম্পোনেন্টটা হয় সেটা কস কম্পোনেন্ট হয়, সেটা আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো এই যে ডাইপোলটা আছে এই ডাইপোলটাকে জাস্ট আমরা রোটেট করে দিলাম। কীরকমভাবে আমি তোমাকে এখানে ড্র করে দেখাচ্ছি। এই যে এইভাবে ডাইপোলটাকে রোটেট করা হলো, মানে এই দিক থেকে ডাইপোলটাকে ঘোরানো হলো। ক্লিয়ার? ঘোরানোর ফলে
আর এটা আমি বুঝবো কি করে, দেখো ফার্স্ট অফ অল দেখো ডাইপোলের যে ডিরেকশনটা হয় সেটা কোন দিক থেকে কোন দিকে হয়, নেগেটিভ টু পজিটিভ। এই যে অ্যারোটা আছে, অ্যারোটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে তুমি বুঝতে পারছো এই যে আমি যেটা দেখালাম এক্ষুনি, এটা কি হলো এখানে, আমি দরকার হলে আবার দেখাচ্ছি। দেখো আবার দেখো কোন দিকে যাচ্ছে, আবার দেখো। তাহলে আমি বোঝাতে পারছি, তাহলে এই পজিটিভের দিকে যেহেতু ডাইপোলের ডিরেকশন হয়, তাহলে এইটা হচ্ছে সেই ডাইপোলের ডিরেকশন, এটা ক্লিয়ার। তাহলে এইটা কি হলো, এইভাবে অপোজিট দিকে ঘুরে গেল। ওকে, তাহলে অবভিয়াসলি ডাইপোলের এইখানে মাইনাস কিউ চার্জটা পড়ে আছে, আর এখানে কি প্লাস কিউ চার্জটা পড়ে আছে। এবার আমি এখানে কি করব, দেখো এখানে আমি এই জায়গাটাকে একটু ইরেজ করব যাতে প্রবলেমটা তোমাদের না হয়। জাস্ট ক্লিয়ারিফাই করার জন্য আমি এটা বারবার বললাম। চলো, এটা তো হয়ে গেল। এবার আমি যেটা বলছি, আমি এবার ডাইপোলের আর একটা পার্ট নেব। তাহলে ফার্স্ট অফ অল এই যে আমার কাছে ডাইপোলটা ছিল, ডাইপোলটার কস কম্পোনেন্টটা আমি ভেঙে দিলাম এইদিকে। এবার আমি জানি ডাইপোল যেটা হয়, সেই ডাইপোল মুভমেন্ট আমরা পি লিখি, রাইট। তার মানে এই যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের মধ্যে যে ডাইপোলটা আছে, এটাকে কি আমরা ডাইপোল মুভমেন্ট পি দিয়ে ডিনোট করি। সেই জিনিসটাই এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে গেল, থিটা অ্যাঙ্গেলে হেলে গেল। তাহলে আমি বলতে পারি এই দিকে যে ডাইপোলটার কম্পোনেন্ট ভাঙা হচ্ছে, তাহলে এটার ভ্যালু এখন আমার কাছে কি পড়ে থাকছে, পি কস থিটা। এনি ডাউট? তোমরা বলবে না, ঠিকই আছে। প্রথমত যে ডাইপোলটা ছিল সেটা ছিল পি, তার ডাইপোল মুভমেন্ট পি, তার ভ্যালুটা পি, এবং সেটা থিটা কম্পোনেন্ট হয়ে গেছে, তাহলে হচ্ছে পি কস থিটা। যেমন এখানে আমি একটু আগে দেখিয়েছিলাম এফ, সেটা এক্স কম্পোনেন্টে হয়েছিল এফ কস থিটা, আর ওয়াই কম্পোনেন্ট ছিল এফ সাইন থিটা। ওকে, তো এবার এটা হয়ে গেল। এবার নেক্সট কম্পোনেন্ট আমি কি ভাঙছি, সাইনের কম্পোনেন্ট ভাঙবো। এই যে আমি আবার দেখাচ্ছি, দেখো কিভাবে আসছে, দেখো এইটা কেন এটা হচ্ছে, বিকজ এই যে ডাইপোলটা আছে, ডাইপোলটার একটা কস কম্পোনেন্ট ভাঙা হয়ে গেছে, এবং ঠিক তার পারপেন্ডিকুলারে দেখো, ভালো করে দেখো, এই যে পি কস থিটা কম্পোনেন্ট আছে, এটা ঠিক তার সাথে 90 ডিগ্রিতে আছে। এই যে ইয়েলো কম্পোনেন্ট যেটা, এটাকে আমি নাম দেবো তাহলে এবার কি, অবভিয়াসলি তোমরা এতক্ষণ এটা বুঝে গেছো, এটার নাম হচ্ছে তাহলে পি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এখানে আমি কি কাজটা করছি, আমি অলরেডি আগে যে দুটো প্রুফ তোমাদের দেখালাম, যে ডাইপোলের অ্যাক্সিস বরাবর রাখলে সেই পয়েন্টে কি হয় ইলেকট্রিক ফিল্ড, আর ডাইপোলের পারপেন্ডিকুলারের বাইসেক্টরে রাখলে কি হয়, সেটা আমি তোমাদের আগে অলরেডি প্রুফ করলাম। আমি ওই দুটো প্রুফের সাহায্য নিয়ে এই প্রুফটা করে দেব, বা এটাই করা হয়। বোঝা গেছে? তাহলে ফার্স্ট অফ অল এই যে ডাইপোলটা তোমাকে দেওয়া হয়েছে, এই ডাইপোলটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি, একটা কস কম্পোনেন্ট আর একটা সাইন কম্পোনেন্ট। ওকে, এবার আমি ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে এই ডাইপোলের যে কস কম্পোনেন্ট আছে, অর্থাৎ এখন যে ডাইপোলটা হয়েছে সেটা আমার হয়েছে পি কস থিটা কম্পোনেন্টের ডাইপোল। এই ডাইপোলটার জন্য এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব, আর এই যে পি সাইন থিটা ডাইপোল, ভালো করে দেখো, পি সাইন থিটা ডাইপোল, এইটার জন্য আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব। তাহলে এই যে ডাইপোলটা থাকলো, এটার আর কোনো কাজ নেই, এটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়ে ধীরে ধীরে সেপারেট করে কাজটা করছি। ওকে, এবার অলরেডি তোমাদের মনে আছে এই যে ডাইপোলটা আছে, দেখো এই যে পি কস থিটা যে ডাইপোলটা আছে, এইটার সাপেক্ষে মানে এইটার রেসপেক্টে এই যে পয়েন্টটা আমি বার করতে চাইছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা কীরকম পজিশানে আছে, ফার্স্ট যে প্রুফটা করেছিলাম সেই পজিশানে আছে না। ডাইপোলের সাপেক্ষে কি হয়েছিল, ফার্স্ট প্রুফে ডাইপোলের অ্যাক্সিয়াল লাইন বরাবর ছিল, অ্যাক্সিস বরাবর ছিল। দেখো এই যে পি কস থিটা কম্পোনেন্টটা এলো ডাইপোলের, এর রেসপেক্টে এই পয়েন্টটা কি তার অ্যাক্সিস বরাবর। ক্লিয়ার? তাহলে যদি এই ডাইপোলের সাপেক্ষে এই পয়েন্টে অ্যাক্সিস বরাবর হয়, তাহলে এর ওপরে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে সেটা কি হবে, এরকম বাইরের দিক বরাবর চলে যাবে। মনে পড়ছে তো? দেখো এখানে আমি শো করাচ্ছি, এই দেখো আমি আবার দেখাচ্ছি, এই যে ডাইপোলটা ছিল সেইটার জন্য কি বরাবর হবে, এই বরাবর হবে। তাহলে মনে করে দেখো, আমি এই সাইডে ড্র করে তোমাদের দেখাচ্ছি। সাপোজ এখানে একটা নেগেটিভ চার্জ ছিল কিউ, একটা ডাইপোল, এটা পজিটিভ চার্জ কিউ ডাইপোল। এইটার যদি আমি অ্যাক্সিস বরাবর এরকম কোনো একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, তাহলে ফাইনাল ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে গেছিলো, আউটওয়ার্ড, বাইরের দিকে গেছিলো। মনে পড়ে? এখানেও ঠিক তাই হচ্ছে। এই যে ডাইপোলটা আছে, এই ডাইপোলের অ্যাক্সিস বরাবর এই যে পয়েন্ট, সেই পয়েন্টের আউটওয়ার্ড বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ডটা বেরিয়ে গেল। আশা করি বুঝতে পারছো তোমরা। ওকে, তাহলে এইটা যদি তোমরা বুঝে যাও, এরপর নেক্সট যেটা করব সেটা দেখো। ওকে, নেক্সট এইখানে সেই ফর্মুলাটা আমি তোমাদের অলরেডি দেখাচ্ছি, যে কোনো ডাইপোল থাকছে, সেই ডাইপোলের অ্যাক্সিস বরাবর কোনো পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানতে হয়, তাহলে তার ফর্মুলাটা আমরা কী প্রুভ করেছিলাম একটু রিমেম্বার করো। ই ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু 2 ডাইপোল মুভমেন্ট পি ডিভাইডেড বাই ওই যে ডিস্টেন্সটা, এখান থেকে এই যে ডিস্টেন্সটা আর কিউ। ক্লিয়ার? তাহলে অবভিয়াসলি আমি এখানে এটাকে দেখাতে পারি, ধরে নাও এই যে পি কস থিটা আসছে, সেই পি কস থিটার জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা
পি কস থিটা ডাইপোলের জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সেটার আমি নাম দিতে পারি E1। ক্লিয়ার? ওকে, তাহলে আমি নিচে একটা কোনো সাইটে আমি দেখাচ্ছি, তাহলে E1 এর ভ্যালুটা আমার কি আসছে, E1 ইকুয়াল টু আমার ভ্যালু আসছে 1/4πε0 ইন্টু 2। অবভিয়াসলি এটা আমি আগেই প্রুভ করেছি, তাহলে এখন আমি ডাইরেক্ট ফর্মুলা লিখবো ইন্টু, এবার এখানে একটু তোমাদের ভুল হতে পারে। দেখো এখানে যে পি লেখা আছে না, এই জায়গাটা যে পি লেখা আছে, সেটা আমি যখন প্রুফ করেছিলাম তখন টোটালি ডাইপোল মুভমেন্টটা ওখানে কাজ হচ্ছিল, বাট এখানে কিন্তু ডাইপোল মুভমেন্টটা একটু চেঞ্জ হয়েছে। ডাইপোল মুভমেন্টটা পি থেকে একটু কম্পোনেন্টে ভেঙে গিয়ে এখন কিসে কনভার্ট হয়েছে, তো পি কস থিটা। তার মানে অবশ্যই এইখানে যেটা পি আছে এখানের সাপেক্ষে যদি আমি দেখি সেটা কিসে কনভার্ট হয়ে গেছে, সেটা হয়ে গেছে পি কস থিটাতে। তাহলে এটা হয়ে যাবে পি কস থিটা। এটা একটু তোমাদেরকে অবজার্ভ করতে হবে। আর ডিভাইডেড বাই মাঝখানের যে ডিস্টেন্স আছে সেটা তো অবভিয়াসলি আছেই, সেটা কত আছে, সেটা আছে R কিউব। ক্লিয়ার? তাহলে E1 এর ভ্যালুটা এবার আমরা বুঝলাম। এবার নেক্সট আমার যেটা করতে হবে বা আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই কম্পোনেন্টটা, অর্থাৎ ডাইপোলের পি সাইন থিটা কম্পোনেন্টটা দেখব। তুমি এবার ভালো করে বোঝো, ডাইপোলের যে পি সাইন থিটা কম্পোনেন্টটা আছে তার রেসপেক্টে এই পজিশনটা কি পজিশন। আবার বলছি, এই যে ডাইপোলের পি সাইন থিটা কম্পোনেন্ট আছে, পি সাইন থিটা কম্পোনেন্টের রেসপেক্টে কি আছে, পি সাইন থিটা কম্পোনেন্টের রেসপেক্টে এই পজিশনটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক। আবার বলছি, এই ডাইপোলের রেসপেক্টে এই পজিশনটা কীরকম পজিশন, পারপেন্ডিকুলার বাইসেক্টর অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা, এবার আমরা প্রত্যেকেই জানি, আমি দরকার এখানে ড্র করে দেখাচ্ছি। দেখো এখানে যদি তোমার নেগেটিভ চার্জ হতো কিউ, আর এখানে যদি তোমার পজিটিভ চার্জ হতো কিউ, এইটা ডাইপোল, এই ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টর এখানে যদি একটা পয়েন্ট থাকতো, তাহলে আমি এইভাবে তোমাকে তখন প্রুভ করিয়ে দিলাম নেগেটিভ টু পজিটিভের দিকে ডাইপোল মুভমেন্টের দিক হয়, আর এখানে যে নেট ইলেকট্রিক ফিল্ড হয় সেটা ঠিক তার উল্টো দিকে হয়েছিল, মনে করে দেখো সেই জন্য ইর ফর্মুলাতে একটা মাইনাস এসেছিলো। এগুলো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই জিনিসটাই তাহলে পুরোপুরি আমি এখানে যদি অ্যাপ্লাই করি এই ডাইপোলের জন্য, তাহলে আমি যেটা পাবো সেটা আমি শো করছি। তার আগে এটা একটু ইরেজ করে নিই আমি, 1 মিনিট। ওকে, দেখো, হ্যাঁ, তো যেটা বলার, তো বেসিক্যালি এইখানটায় তাহলে এই যে ডাইপোলটা আছে এর পারপেন্ডিকুলারে যেটা হবে সেটা এই দিক বরাবর বেরিয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে কি হয়, অপোজিটে হয়ে যাবে। ডাইপোল মুভমেন্ট যেদিকে হয় ইলেকট্রিক ফিল্ডটা তার অপোজিটে বেরোয়। তাহলে সেইটা আমি এবার তোমাদেরকে এখানে শো করছি, ভালো করে তাকাও। এই যে যাচ্ছে, আবার দেখাচ্ছি, এই যাচ্ছে, দেখো এইটা কেন, কারণ অলরেডি আমরা জানি কোনো ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের পজিশানে যদি কোনো পয়েন্ট থাকে বা পারপেন্ডিকুলার বাইসেক্টরে যদি কোনো পয়েন্ট থাকে, সেখান থেকে যে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয় সেটা হচ্ছে ডাইপোলের ঠিক অপোজিট দিকে হয়, সেই জন্য একটা ফর্মুলাতে মাইনাসও আছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এইটা, তাহলে এইটার আমি নাম দিয়ে দিতে পারি E2, এটার নাম দিয়ে দিতে পারি E2। ওকে, একটুখানি প্রবলেম হচ্ছে, এটার আমি নাম দিয়ে দিতে পারি E2। ক্লিয়ার? E2 ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হলো। তাহলে এবার সেই E2 এক্ষেত্রে পারপেন্ডিকুলার বাইসেক্টরে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয় সেটা আমি এখানে শো করাচ্ছি। সেই ফর্মুলাটা মনে করার চেষ্টা করুন, আমি কি পড়িয়েছি এখন আগেই যেটা করালাম, সেটা হয় 1/4πε0 ইন্টু P/R কিউব। সামনে একটা মাইনাস আছে, কিন্তু সেই মাইনাসটা আমি এখানে দেখাইনি, বিকজ অলরেডি আমি সাইনটার জন্য যে ডিরেকশানটা অপোজিট হয় সেইটা আমি অলরেডি এখানে কনসিডার করেই নিয়েছি, সেই জন্য আমি এখানে শুধু ম্যাগনিটিউডটা দেখেছি। ফর্মুলা কী হয়, 1/4πε0 ইন্টু ডাইপোল মুভমেন্ট ডিভাইডেড বাই R কিউব। আরটা কি, এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর পর্যন্ত যে ডিস্টেন্সটা আর আছে সেটা। তাহলে অবভিয়াসলি এখানে যদি আমরা এবার E2 ভ্যালুটা এখানে লিখি, তাহলে স্যার কী লিখবো, সেটা E2 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু, এখানে কি আছে পি, বাট সেম সিচুয়েশান এখানে কি, এই যে এখানে যে ক্রিয়েটটা হচ্ছে এটা কি পুরোপুরি পি এর জন্য হচ্ছে নাকি পি সাইন থিটা কম্পোনেন্টের জন্য হচ্ছে, তোমরা বলবে পি সাইন থিটা কম্পোনেন্ট। তাহলে এখানে পির জায়গায় যেমন আগে পি কস থিটা লিখেছিলাম, এক্ষেত্রে পির জায়গায় আমাকে কি লিখতে হবে, পির জায়গায় লিখতে হবে পি সাইন থিটা। ক্লিয়ার? এইগুলো একটু তোমাদেরকে ফলো রাখতে হবে। তাহলে পি সাইন থিটা বাই R কিউব। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি একটা আইডিয়ালি জিনিসটা এইটা দাঁড়ালো। তাহলে আমি ফার্স্ট অফ অল এখানে আমি আবার বলছি, একটু ধীরে সুস্থেই বলছি যাতে তোমরা বুঝতে পারো। একটা ডাইপোল আছে, ডাইপোলটাকে ফার্স্ট অফ অল একটা যে কোনো একটা পজিশানে বার করতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইপোলের জন্য। সেই জন্য সেটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম, একটা অ্যাক্সিয়াল কম্পোনেন্টে ভেঙে নিলাম আর একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর কম্পোনেন্টে ভেঙে নিলাম।
সেখান থেকে আমি যখন ফাইনালি মেজার করলাম তখন এই কম্পোনেন্টের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড E1 সেটা আমি বের করলাম, আর এই কম্পোনেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড E2 সেটা আমি বের করলাম। তাহলে অবভিয়াসলি এই যে পজিশানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের উপর দুটো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করছে, একটা এইটা আর একটা এইটা। তাহলে এবার আমার কাজ কি, এইটার লব্ধি বা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে নেওয়া, তাহলেই আমার আলটিমেটলি উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এখানকার যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বেরোবে, ভালো করে তাকাও, এই যে ভেক্টর আর এই ভেক্টর, এই ভেক্টরের মাঝখান দিয়ে বেরোবে, সেটা আমি এখানে শো করে দিচ্ছি। এই যে আবার আমি শো করাচ্ছি, ভালো করে তাকাও, দেখো এই যাচ্ছে, দেখতে পাচ্ছ এইটা কি, তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি বেরিয়ে গেল। তাহলে E1 আর E2 যে ইলেকট্রিক ফিল্ড নেট ইন্টেন্সিটি সেটা আমি ই ধরতে পারি। আচ্ছা, এটাকে যদি আমি পি পয়েন্ট ধরে নিই তাহলে আমি এখানে বলতে পারি ইপি, মানে অর্থাৎ পি পয়েন্টের নেট ফিল্ড ইলেকট্রিসিটি। তাহলে অবভিয়াসলি সেটা আমি এখানে লিখছি কীভাবে, দেখো, তাহলে ইপি যদি পেতে হয় তাহলে আমার কাছে ফর্মুলা কী হয়, √A² প্লাস B² প্লাস 2AB cos থিটা। আচ্ছা, তুমি যদি ভালো করে এখানে ভালো করে দেখার চেষ্টা করো, এখানে যে থিটাটা ক্রিয়েট হচ্ছে এটা 90 ডিগ্রি, ভালো করে দেখো 90 ডিগ্রি। অবভিয়াসলি এটা আমি মুছে দেবো, কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যাতে পরে না কোনো প্রবলেম হয়। দেখো ভালো করে তাকাও, এই ডাইপোলের জন্য অ্যাক্সিয়াল বরাবর বেরিয়ে গেছে, আর এর সাথে এই ডাইপোলের সাথে এই ডাইপোলটা পুরোপুরি কিসে আছে, শুরুতেই বলেছিলাম 90। তাহলে অবভিয়াসলি এই ইলেকট্রিক ফিল্ডের সাথে এইটাও কত ডিগ্রিতে থাকবে, 90 ডিগ্রি। তাহলে ফার্স্ট আমি লিখছি, তারপর এটা ইরেজ করে দেবো যাতে পরে প্রবলেম না হয়। তাহলে এটা আমি কি লিখবো, E1 মানে এই যে ইলেকট্রিক ফিল্ডের স্কোয়ার মানে A² প্লাস এটাকে আমি বি ধরছি E2 তার স্কোয়ার প্লাস ফর্মুলা কী হয় 2AB cos থিটা। থিটা এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। অবভিয়াসলি এখানে থিটা 90 ডিগ্রি। এটাকে আমি একটু সেপারেট করছি যাতে প্রবলেম না হয় বুঝতে, ওকে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলে কি পাচ্ছি, √² E1² প্লাস E2², আর এই পার্টটা পুরো জিরো হয়ে যাবে কারণ cos 90-র ভ্যালু হয় 0, আর এই পুরো পার্টটা গুণ করলে 0-র সাথে 0 হয়ে যাচ্ছে, রাইট। তাহলে আমার কাছে ফর্মুলা এইরকম আসছে যে এখানকার যে নেট ইলেকট্রিক ফিল্ড আছে সেটা কি আসছে, E1² প্লাস E2²। ক্লিয়ার? দেখো এই যে জায়গাটা আমি তোমাকে বলেছিলাম এটা 90 ডিগ্রি, এটা নিশ্চয়ই বুঝে গেছো, সেই জন্য এটা আমি মুছে দিচ্ছি। আর এটাকে একটু সুন্দর করে নিই যাতে প্রবলেম না হয়, ওকে। দেখো এটা তো রুট ছিল, সেটাকে একটু ছোট করে দিয়ে দিই, ক্লিয়ার। এবার কাজ কি, এবার কাজ ফাইনালি আমরা অ্যান্সারটা বের করে নেব। পি পয়েন্টের নেট ইলেকট্রিক ফিল্ড সেটা বার করার জন্য এখানে আমাকে ম্যাথ করতে হবে। দেখো ফার্স্ট অফ অল E1 এর ভ্যালু কি, E1 এর ভ্যালু হচ্ছে এইটা। তো E1 এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। দেখো E1 এর ভ্যালু কি আছে আমি এখানে বসাচ্ছি, E1 এর ভ্যালু আছে 1/4πε0 ইন্টু 2p cos থিটা ডিভাইডেড বাই r³। তার কি আছে, স্কোয়ার আছে, প্লাস আমি এখানে জায়গা ধরছে না তাই নিচে লিখছি E2-র ভ্যালু এখানে কি আছে, E2-র ভ্যালু আছে 1/4πε0 ইন্টু p সাইন থিটা বাই r³ বোথ হোল স্কোয়ার। আর এই পুরো জিনিসটাই কিন্তু রুটের আন্ডারে আছে, ঠিক আছে, এটা যেন না গোলায়। তাহলে অতএব ইপি ইকুয়াল টু আমি কী পাচ্ছি, দেখো ভালো করে একটা জিনিস দেখো, এখানে 1/4πε0 আর এদিকে পি আর এদিকে r³, এটার মধ্যেও সেটা কমন আছে 1/4πε0, আবার দেখাচ্ছি 1/4πε0 পি বাই r³, এটা কমন এবং তার পাওয়ারের স্কোয়ার আছে। তাহলে এটা কমন থাকার জন্য এখানে কি হবে, এটা কমন আউট হয়ে বেরিয়ে চলে আসবে। একটু বোঝার অসুবিধা হতে পারে ছোট লেখার জন্য, বাট একটু দেখে নাও তোমরা। তাহলে এখান থেকে কি কমন আউট চলে আসছে, দেখো 1/4πε0 ইন্টু পি বাই r³, এটা স্কোয়ারে ছিল, স্কোয়ার হয়ে মানে এর মধ্যেকার জিনিসটা বেরিয়ে আসছে। তাহলে ফাইনালি এখানে কি কি পড়ে আছে, এখানে পড়ে আছে তোমার আর 2 cos থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে কি পড়ে আছে, অনলি সাইন থিটা মানে সাইন থিটা স্কোয়ার, এই এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে ফাইনালি আমার এখানে কি পড়ে থাকছে, দেখো আমি ভালো করে করাই। আচ্ছা আরেক মিনিট, এটাকে আমাকে একটু মুছতে হবে। এর মধ্যে তুমি যদি ভালো করে একটু খেয়াল করো, এই যে পুরো কম্পোনেন্টটা আছে, এই যে পুরো কম্পোনেন্টটা ইনটু করে মানে কমন আউট হয়ে বেরিয়ে গেছে, এই যে পুরো কম্পোনেন্টটা, এই জিনিসটার পাওয়ারে কি আছে দেখো, স্কোয়ার। তাহলে এটা রুটের মধ্যে থেকে বেরিয়ে চলে আসতে পারবে কারণ এটা গুণ আকারে বেরিয়ে গেছে, মানে মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে এটা যদি পুরো বেরিয়ে আসে, এটা আমার কি বেরিয়ে আসছে, 1/4πε0 ইন্টু
পি বাই আর কিউব, বিকজ পাওয়ার স্কোয়ার ছিল। আর এখানে কি পড়ে থাকছে, রুট আন্ডার 2 স্কোয়ার করলে কি হবে 4, আর কস থিটা স্কোয়ার করলে কি হবে কস স্কোয়ার থিটা, প্লাস এখানে কি পড়ে আছে সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? ভেরি গুড। এবার এখানে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, এই নিচে জায়গা আছে, করার চেষ্টা করি। দেখো, সিম্পলিফাই যদি এখান থেকে আমরা করি তাহলে কি আছে 1/4 পাই এপসাইলন নট পি ভেক্টর বাই আর কিউব। এর মধ্যে যেটা আছে এই যে 4 কস স্কোয়ার থিটা, এটাকে আমি এইভাবে ভাঙছি 3 কস স্কোয়ার থিটা প্লাস শুধু একটা কস স্কোয়ার থিটা। অবভিয়াসলি এটাই লেখা যায়, কারণ 3টে কস স্কোয়ার থিটার সাথে আরেকটা যোগ করলে 4 কস স্কোয়ার থিটা, প্লাস এখানে আছে সাইন স্কোয়ার থিটা। তোমরা নিশ্চয়ই এটা জানো, এখানে যা আছে বসিয়ে দেওয়া যাক 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি ভেক্টর বাই আর কিউব। তোমরা ভালো করে যদি একটুখানি দেখো, এখানে 3 কস স্কোয়ার থিটা যেমন আছে থাক, এই যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই যে টার্মটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা কি ত্রিকোণমিতিতে তোমরা যারা পড়েছো তোমরা জানো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত হয় 1, তাহলে এটা হয়ে যাচ্ছে +1। ক্লিয়ার? তাহলে ফাইনালি আমার কাছে এরকম টাইপের একটা ইকুয়েশান এসেছে, সেটা আমি এই সাইটে লিখছি কারণ এখানে আর জায়গা পাচ্ছি না। দেখো, তাহলে আমরা যে নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট, সাপোজ পি পয়েন্টে পেলাম, সেটা কি পেলাম 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর কিউব, রাইট, রুট ওভার পি কস স্কোয়ার থিটা প্লাস 1। এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই ফর্মুলাটা হচ্ছে জেনারেল ফর্মুলা। আবার কি বলছি, এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, মানে এইটা যেটা প্রুফ করতে দিয়েছে এই প্রুফের এইটা ফর্মুলা, যে অ্যাট এনি পয়েন্ট, সাপোজ এই যে পি পয়েন্ট, এই যে আমার পি বিন্দু, এই পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে, নেট ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে এইটা। আশা করি এতটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা ছিল ম্যাগনিটিউড, বাট আমাকে ডিরেকশানও বের করতে হবে। তাহলে ডিরেকশান বের করার জন্য দেখো, ফার্স্ট অফ অল এই যে নেট ইলেকট্রিক ফিল্ডটা আমার বেরিয়েছে, সেইটা ইউ1 ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেল করছে। ভালো করে দেখো, ইউ1 ভেক্টরের সাথে নেট ইলেকট্রিক ফিল্ডটা একটা অ্যাঙ্গেল করছে, রাইট? সেই অ্যাঙ্গেলটা আমি এখানে সাপোজ করছি ফাই। কি ধরছি, কারণ থিটা অলরেডি একবার ধরে নিয়েছি, তাহলে এইটাকে আমরা ধরছি ফাই। তাহলে এখান থেকে তোমরা যদি ভালো করে তাকাও, এই যে ই2 ভেক্টরটা আছে, ই2 ভেক্টরটাকে যদি আমি প্যারালালি শিফট করে এখানে নিয়ে চলে যাই, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। আবার দেখাচ্ছি, এই যে ই2 ভেক্টরটা আছে, ই2 ভেক্টরটাকে আমি যদি প্যারালালি শিফট করি, আর তোমরা অলরেডি জানো যে কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করলে সেটার কোনো পরিবর্তন আসে না, তাহলে ভেক্টরটা এরকম দেখতে হয়ে যাবে, রাইট? এখানে একটু মোছার প্রয়োজন আছে, কারণ এখানে হেজি হয়ে যাচ্ছে জিনিসটা। আমি একটু ক্লিয়ার করছি জায়গাটাকে, আমি নতুন করে ড্র করে দিচ্ছি আবার। ওকে, তাহলে এইটার আমরা নাম দিয়েছিলাম ই অ্যাট পি পয়েন্ট, হয়ে গেল। আচ্ছা, এখানে আমি যেটা তোমাদের বোঝাচ্ছি, যে এই যে ই2 ভেক্টরটা আছে, ই2 ভেক্টরটাকে আমি যদি প্যারালালি এদিকে শিফট করে নিয়ে চলে যাই, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে ই2 ভেক্টর, তাহলে কোনো চাপ নেই আমার। এবার তোমরা ভালো করে তাকাও, এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, এই গিয়ে এই, আর এখানে যদি আমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, এই যে ই1টা যে অর্ডারে আছে, ই2টা সেম অর্ডারে আছে। আবার দেখো, ই1টা যে অর্ডারে আছে, ই2টা সেম অর্ডারে আছে, আর এই যে ইপিটা সেটা তার অপোজিট অর্ডারে নেওয়া হয়েছে। তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল ল ফলো করছে। তাহলে অবভিয়াসলি এখানে আমরা ইউজ করব কি, এই আমি ধরে নিচ্ছি এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা গিয়েছে, সেটা ই1 এর সাথে ফাই অ্যাঙ্গেল করেছে। তাহলে অবভিয়াসলি এখানে আমি যদি ট্যান ফাই এর ফর্মুলা ইউজ করি, ট্যান ফাই, আবার বলছি ট্যান ফাই ইকুয়াল টু, দেখো আমরা যে অ্যাঙ্গেলটার সাপেক্ষে ম্যাথ করি, সেই অ্যাঙ্গেলের অপোজিট বাহু সাইডটা বা সাইড অর্থাৎ বাহুটাকে আমরা কি বলি, পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। আর 90, এটা তো 90 ডিগ্রি, এর অপোজিট এটা হচ্ছে হাইপোটেনাস, আর এর নিচেরটা হচ্ছে বেস অর্থাৎ ভূমি। তাহলে ট্যান থিটার ফর্মুলা হয় পারপেন্ডিকুলার আপন বেস অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব আমি বুঝতে পারছি ই2, পারপেন্ডিকুলার এখানে ই2, আর এখানে বেস কি আছে ই1। ক্লিয়ার? পাই ইকুয়াল টু ট্যান ইনভার্স, কারণ এদিকে ট্যানটা আসলে ইনভার্স হয়, তাহলে এটা এখানে হয়ে যাচ্ছে ই2 বাই ই1। দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিরেকশান। তাহলে ফার্স্ট অফ অল এখানে আমরা ম্যাগনিটিউডও বের করলাম, দেন তারপর আমরা ডিরেকশানও বের করলাম। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছি, সেই জিনিসটা একটু ভালো করে বোঝো। এটা তো আমার জেনারেল প্রুফ ছিল, সেটা আমি করিয়ে দিলাম, এতদূর তো তোমরা আশা করি বুঝে নিয়েছো। এবার আমি তোমাকে দুটো স্পেশাল কেস বোঝাতে চাই। কীরকম স্পেশাল কেস বোঝাতে চাই, এই যে ডাইপোলটা আছে না, এই ডাইপোলের সাপোজ যদি আমি
এই অ্যাক্সিস বরাবর কোনো একটা জায়গায়, এখানে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমি ছোট করে দেখানোর চেষ্টা করছি, এই যে ডাইপোল বরাবর আমি যদি কোনো একটা অ্যাক্সিস বরাবর কোনো একটা অবজেক্টের কোনো একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইতাম, যেটা আমি ফার্স্ট প্রুফে করেছি, তাহলে এই থিটাটা কত হয়ে যেত? অবভিয়াসলি থিটাটা 0 ডিগ্রি হয়ে যেত। তাহলে থিটাটা 0 কেন হতো? কারণ অবভিয়াসলি এরকম কোনো একটা পয়েন্ট, ধরুন এরকম আমি যে এই কার্সারটা যেখানে দেখাচ্ছি এরকম একটা পয়েন্ট অ্যাক্সিস বরাবর, এই যে এই গিয়ে এই অ্যাক্সিস বরাবর, এরকম অ্যাক্সিস বরাবর যদি কোনো একটা পয়েন্ট আমি বের করতাম, তাহলে অবভিয়াসলি এখান থেকে ডিস্টেন্সটা এরকম অ্যাক্সিস বরাবর আসতো, তাহলে এই থিটার ভ্যালুটা কত আসতো? 0 আসতো। তাহলে দেখো এই যে ফর্মুলাটা তুমি পেয়েছো, এই থিটার জায়গায় তুমি যদি 0 বসাতে, তাহলে কস জিরোর ভ্যালু কত হয়? 1। তাহলে কস জিরোর ভ্যালু যখন তোমার 1 হবে, তাহলে 3 ইন্টু 1 3, 3 প্লাস 1 3 প্লাস 1 কত হতো? 4। তাহলে রুটের ভেতর যদি 4 থাকতো, তাহলে সেই 4টা স্কোয়ার রুট হয়ে কত বেরিয়ে আসতো? 2। তাহলে ফর্মুলাটা আমার কী দাঁড়াতো? 1/4πε0 ইন্টু 2p/r³ এই দেখো মিলে গেছে, দেখো এই যে 1/4πε0 ইন্টু 2p/r³। এই যে জিনিসটা, এটা তুমি কিসের ক্ষেত্রে প্রুভ করেছিলে? প্রথম প্রুফটা করেছিলে যে কোনো ডাইপোলের অ্যাক্সিস বরাবর রাখলে সেই যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা এই ফর্মুলা হয়। তাহলে টেকনিক্যালি বুঝতে পারছো, এই যে প্রুফটা আমরা করলাম এটা জেনারেল প্রুফ হলো, মানে এটা একদম জেনারেল ফরম্যাট। এই ফরম্যাট থেকে তুমি সব ফরম্যাটে যেতে পারো। তাহলে আবার বলছি, এই যে ডাইপোলের যদি পজিশানটা এখানে না হয়ে যদি এরকম কোনো অ্যাক্সিস বরাবর হতো, মানে এইভাবে গিয়ে যদি কোনো অ্যাক্সিস বরাবর হতো, তাহলে টেকনিক্যালি থিটার ভ্যালু 0 হতো। তাহলে এখানে 0 বসালে কস জিরোর ভ্যালু 1, তার মানে এটা হতো 3 প্লাস 1 4, 4টার স্কোয়ার রুট করলে 2 বেরিয়ে আসতো। তাহলে কি একদম স্যাটিসফাই করতো। এবার তাহলে বাইসেক্টর কেসটাও দেখা যাক। দেখো পজিশানটা যদি এখানে না হয়ে পুরো এইভাবে গিয়ে যদি বাইসেক্টরে হতো, মানে আমি যে পজিশানে বের করছি ডাইপোলের যদি পজিশানটা এখানে না হয় এখান দিয়ে গিয়ে যদি এই বাইসেক্টরে হতো, তাহলে আমরা কি করতাম? বাইসেক্টর হলে এই থিটার ভ্যালু কত হয়ে যেত? আমি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি, পরে আমি ইরেজ করে দেবো। সাপোজ এরকমভাবে গিয়ে এরকম একটা পজিশান আমি বার করছি, তাহলে এই থিটার ভ্যালুটা কত হতো? এই থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হতো। তাহলে এই থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি হতো, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি? ইজিলি তোমরা বুঝে গেছো, এই থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি আমি বলি, তাহলে এই যে ফরম্যাটটা আমার কাছে এসছে, কোন যে সূত্রটা আমার কাছে এসছে, এই যে সূত্রটা এসছে, ওয়েট 1 মিনিট, হ্যাঁ এই যে ফরম্যাটটা আমার কাছে এসছে, তাহলে এখানে থিটার জায়গায় আমাকে কত বসাতে হবে? অর্থাৎ যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর এরকম একটা জায়গায় নিতাম, তাহলে থিটার জায়গায় আমাকে 90 ডিগ্রি বসাতে হবে। থিটার জায়গায় যদি আমি 90 ডিগ্রি বসাতে, তাহলে কস 90-র ভ্যালু কত? 0। তাহলে কস 90-র ভ্যালু 0 হলে এই পার্টটা কি পুরো 0 হয়ে যাবে, 3 ইন্টু 0, তাহলে শুধু পড়ে থাকবে 1, আর 1-এর রুট করলে অ্যান্সার হবে 1। তখন আমার ফাইনালি অ্যান্সার কী হবে? ইপি ইকুয়াল টু 1/4πε0 p/r³। দেখো আমরা অলরেডি যে সেকেন্ড প্রুফটা করেছিলাম যে কোনো ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরে যদি নেওয়া হয়, তাহলে এইটাই ফর্মুলা হয়। তাহলে বুঝতে পেরেছো, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রুফ, যেটা একটা জেনারেল সিস্টেমে কাজ করছে। যে কোনো র্যান্ডম পজিশন এখানে নিতে পারো, পারপেন্ডিকুলার বাইসেক্টরে নিতে পারো, বা এখান থেকে এসে আমার অ্যাক্সিসের ওপর নিতে পারো, সব ক্ষেত্রেই যেটা আসবে সেটা সব ক্ষেত্রেই স্যাটিসফাইড হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ভালো করে তুলে নাও, আর কোনো কনসেপ্ট যদি প্রবলেম হয় আমার থেকে জেনে নিও। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হলো ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, যেটাকে বাংলায় বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি দ্বিমেরুকে রাখা হবে। ক্লিয়ার? প্রথমেই তোমাদের বলি সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি। আমরা তড়িৎ ক্ষেত্রকে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডকে এক্সপ্রেস করার জন্য, বোঝানোর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনের কনসেপ্ট পড়েছিলাম, নিশ্চয়ই তোমরা জানো। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে আমরা কি এরকম স্ট্রেট লাইন দিয়ে ড্র করতাম। তো প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যেখানে প্রেজেন্ট থাকবে সেখানে যদি প্রতিটি পয়েন্টে, সেই ইলেকট্রিক ফিল্ডের প্রতিটি পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু সেম হয়, তাহলে সেই রকম ইলেকট্রিক ফিল্ডকে আমরা বলতে পারি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র। এখানে তোমাদের একটা আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আগে দেখাচ্ছি, দেখে নাও। দেখো এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এখানে দেখানো হয়েছে, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো একে অপরের সাথে প্যারালাল থাকে। তার মানে কি, এইখানে তুমি এই পয়েন্ট বলো বা এই পয়েন্ট বলো বা এই পয়েন্ট বলো বা এই পয়েন্ট বলো, যে কোনো পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি দেখো, সেগুলো কি পাবে? সেগুলো সেম পাবে, একই পাবে। এরকম ফিল্ডকে বলা হয় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আর যদি কোথাও নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ অসম তড়িৎ ক্ষেত্র হয়, সেখানে কি হবে? প্রত্যেকটি আলাদা আলাদা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আলাদা আলাদা হবে। ক্লিয়ার? তাহলে প্রথমত ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি তোমরা বুঝেছো, সেটা আমি এখানে বোঝালাম।
আচ্ছা, এখানে ফলো করো ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা আছে, দেখো এখান থেকে স্টার্ট করে অ্যারোর ডিপটা কোন দিকে আছে, এই টিপটা এদিকে আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা এদিক থেকে স্টার্ট করে এদিকে গেছে, এদিক থেকে স্টার্ট করে এদিকে গেছে। অর্থাৎ অলরেডি তোমরা যখন বলরেখার কনসেপ্টের ভিডিওটা দেখেছিলে সেখানে আমি বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ পজিটিভ চার্জ যেদিক থাকে সেদিক থেকে কী হয়, সৃষ্টি হয় বা ক্রিয়েট হয় বা স্টার্ট হয়, আর এন্ড করে কোথায়, নেগেটিভের দিকে। তার মানে অর্থাৎ এইটা যেটা ইলেকট্রিক ফিল্ড আছে, তুমি মনে মনে ভাববে এই যে সাইড আছে এই সাইডটা পজিটিভ সাইড আছে, আর এই দিকের যে সাইডটা আছে এটা নেগেটিভ সাইড আছে, এটা ভেবে চলতে হবে। এবার আমাকে বলেছে এই যে ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র আছে, তার মধ্যে একটা দ্বিমেরুকে রাখতে হবে, রিপ্লেস করতে হবে, তাহলে ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সিচুয়েশনটা হবে। তো চলো এখানে আমরা তাহলে একটা এই যে ইলেকট্রিক ফিল্ড আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এর মধ্যে একটা ডাইপোলকে প্লেস করি। তো দেখো আমি এখানে একটা ডাইপোলকে রাখলাম, সেটাকে কি একটু অ্যাঙ্গেল করে একটু হেলিয়ে রাখলাম, ঠিক। তাহলে আমি এখানে তোমাদের সবগুলো আগে দেখিয়ে দিই। এটা যেটা আছে ডাইপোল, এটা হচ্ছে ডাইপোলের প্রথমত ইংটাকে একটু চেঞ্জ করে নিই। এটা যেটা আছে ডাইপোলের, এটা আছে নেগেটিভ কিউ চার্জ। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, এটা এই দিকে আঁকি, তাহলে পরে প্রবলেম হবে না, নাহলে প্রবলেম হতে পারে। ওকে, তো দেখো এইখানে সাপোজ আমি বলছি কি এটা নেগেটিভ কিউ চার্জ আছে ডাইপোলের, আর এটা কি চার্জ আছে, এটা আছে পজিটিভ কিউ চার্জ আছে ডাইপোলের। তো এখানে যে আমি ডাইপোলটাকে রিপ্লেস করেছি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তুমি ভালো করে দেখো তো এই যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের সাথে এই যে ডাইপোলটা আছে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, তাহলে সেই অ্যাঙ্গেলটা এখানে আমি সাপোজ করছি থিটা অ্যাঙ্গেল করে আছে। কত অ্যাঙ্গেল করে আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের সাথে ডাইপোলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যখন তুমি ডাইপোলকে রাখবে এবার কি ঘটতে পারে। তো সাপোজ দেখো এইটা হচ্ছে নেগেটিভ চার্জ আর এইটা হচ্ছে পজিটিভ চার্জ, আর আমি তোমাদের কি বোঝালাম, এই যে ডাইপোলটা আছে, ডাইপোলের এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ইলেকট্রিক ফিল্ডের এই সাইডগুলো থেকে ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এইগুলো পজিটিভ আছে। তাহলে যদি এইগুলো পজিটিভ কনসিডার করে নেওয়া হয়, মানে মনে মনে ভাবা হয়, তাহলে এই নেগেটিভ চার্জকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, কারণ অবভিয়াসলি পজিটিভরা নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। আর এই দিকগুলোতে কি আছে তোমায় বোঝালাম, এই দিকগুলোতে আমার আছে নেগেটিভ, অর্থাৎ এই জন্য এইদিকে ইলেকট্রিক ফিল্ডগুলো ছুটছে। তাহলে এই দিকটা যদি নেগেটিভ হয় তাহলে এই পজিটিভ চার্জকে কী করবে, এরা অ্যাট্রাক্ট করবে। এইটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, ভালো করে তাকাও। এই যে যেহেতু এটা পজিটিভ, এই দিককার পজিটিভ একে রিপেল করছে অর্থাৎ বিকর্ষণ করছে, আর এদিকের নেগেটিভগুলো একে অ্যাট্রাক্ট করছে অর্থাৎ আকর্ষণ করছে। অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেদিকে হয় সেই দিকে একটা পজিটিভ চার্জ ছুটে যায়, বা সেই দিকে একটা পজিটিভ চার্জ, মানে এই তড়িৎ ক্ষেত্রে একটা পজিটিভ চার্জ রাখলে তার সেই তড়িৎ ক্ষেত্রের অভিমুখের দিকে তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, সেই ফোর্সটা হচ্ছে এইটা। ক্লিয়ার? ঠিক তেমনি যদি একটা নেগেটিভ চার্জ রাখা হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখের উল্টো দিকে সেটা অ্যাট্রাক্টেড হয়, অর্থাৎ এই দিকে সে ছুটে চলে যায়। সেটাও আমি এখানে দেখিয়ে দিলাম। এই তাহলে তোমরা মনে করে দেখো, তাহলে এইখানে সিচুয়েশনটা কী হলো, এই চার্জের ওপর এদিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে আর এই চার্জের ওপর এদিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। ওকে, এবার তোমরা নিশ্চয়ই একটা ফর্মুলা তোমরা পড়েছিলে ইলেকট্রিক ফিল্ড, আমি তোমাদের করেছিলাম ই ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই চার্জ। তাহলে এখান থেকে অবভিয়াসলি ফোর্সের ভ্যালুটা কী পাচ্ছি, এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ। ক্লিয়ার? তাহলে এই ইলেকট্রিক ফিল্ড, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটাকে আমি সাপোজ বলছি এটা ই ইলেকট্রিক ফিল্ড, এটার এই যে এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে এটা হচ্ছে ই ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই যে কিউ চার্জ আছে, তাহলে তার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সটা এইটা আমি এখানে দেখালাম, এই ফোর্সটা এইটা, তাহলে সেই ফোর্সের ভ্যালুটা কী আসছে এখানে, ই কিউ। ক্লিয়ার? আর এই দিকে যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এটাও সেম এফ, তাহলে এটা আমি কি লিখবো, এফ ইকুয়াল টু ই ইলেকট্রিক ফিল্ডের জন্য হচ্ছে ইন্টু কিউ চার্জ। তার মানে তুমি বুঝতে পারছো যে এই চার্জের ওপরে একদম যতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই দিকে, এই চার্জের ওপরেও ঠিক ততটা পরিমাণেই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু তার ঠিক অপোজিট দিকে। এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটাকে বলা হয় টর্ক। কি বলা হয়, টর্ক। সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার, সেটা অবভিয়াসলি তোমরা 11-এ পড়েছো ভালো করে, বাট আমি আবার বলছি, হয়তো অনেকের নাও জানা থাকতে পারে। তো এখানে আমি তোমাকে টর্কের ব্যাপারটা বুঝিয়ে দিই, টর্ক কী হয়। দেখো ধরে নাও দুটো বস্তু আছে, সাপোজ এইটা একটা বস্তু আছে, এটা একটা বস্তু, এখানে একটা অবজেক্টের একটা পার্ট আর এরকম একটা বস্তু আছে, দুদিকে মানে একটা রডের মাথায় দুটো বল লাগানো আছে বা এরকম টাইপের কিছু। তুমি এর ওপর একটা ফোর্স দিচ্ছ এইদিকে, ঠিক ততটা পরিমাণেই ফোর্স দিচ্ছ এদিকে। তাহলে কি হবে, এই বস্তুটার ওপর তুমি এদিকে যতটা ফোর্স দিচ্ছ ঠিক তার অপোজিট দিকে ততটা ফোর্স দিচ্ছ, তাহলে কি হবে, এই ফোর্সটাকে নেগলেক্ট করে দেবে। তাহলে এই যে পুরো সিস্টেমটা আছে এর ওপর নেট ফোর্স কত হবে, এর ওপর নেট ফোর্স আমার আসবে 0।
ওকে। আর টর্কও কত আসবে, নেক্সট এইটাকে টর্কের চিহ্ন বলা হয় টাউ, যেটাকে আমরা বলি টাউ, এটাও আসবে 0। তাহলে সিচুয়েশানটা কী হয়, টর্ক কখন ক্রিয়েট হয়, টর্ক তখনই ক্রিয়েট হবে যখন কোনো একটা সিস্টেম থাকবে বা কোনো একটা অবজেক্ট থাকবে তার দুই প্রান্তে। আবার বলছি, টর্ক কখন তুমি পাবে বা টর্ক কখন ক্রিয়েট হয়, কোনো একটা অবজেক্ট থাকবে। সাপোজ আমি এখানে আবার করে দেখাচ্ছি, দেখো ধরুন এরকম একটা অবজেক্ট আছে, রাইট, এটা একটা অবজেক্ট। কোনো একটা অবজেক্ট কোনো একটা সাইডে যতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হবে, অপোজিট সাইডে ঠিক অপোজিট দিকে ঠিক ততটাই ফোর্স অ্যাপ্লাই হবে, কিন্তু তাদের লাইন অফ অ্যাকশান একটা লাইনে থাকবে না। অর্থাৎ এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এর যে লাইন অফ অ্যাকশান, আর এই ফোর্সটা যে অ্যাপ্লাই হচ্ছে এর লাইন অফ অ্যাকশান, মানে ক্রিয়ারেখা, এই ক্রিয়ারেখা অর্থাৎ লাইন অফ অ্যাকশান একই লাইনে থাকবে না। যদি একই লাইনে না থাকে তাহলেই অবজেক্টটার ওপর টর্ক ক্রিয়েট হবে। যদি এই যে ইকুয়েশনটা দিচ্ছি, দেখো এখানকার এই যে উদাহরণটা আছে, এখানে যে ফোর্সটা এদিকে অ্যাপ্লাই হচ্ছে আর এদিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তাদের লাইন অফ অ্যাকশন সেম, দেখো একই লাইন বরাবর কাজ করছে, তাহলে সেক্ষেত্রে টাউ অর্থাৎ টর্ক 0 হয়ে যায়। এইখানে যে উদাহরণটা দিয়েছি এই উদাহরণে দেখো এই যে ফোর্সটা আছে এইটার লাইন অফ অ্যাকশন এইটা, আর এই যে ফোর্সটা আছে এদের লাইন অফ অ্যাকশন এইটা। তার মানে কি, এদের লাইন অফ অ্যাকশন দুটোর আলাদা এবং এদের মাঝখানে একটা গ্যাপ আছে। তাহলে এরকম সিস্টেম হলে এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটার নেট ফোর্স তো 0 হচ্ছে, নেট ফোর্স 0, কারণ দেখো এই অবজেক্টটার ওপর যতটা বল এদিকে দিয়েছো ততটা বলই এদিকে দিয়েছো, নেট ফোর্স 0, কিন্তু নেট টর্ক যেটাকে আমরা টাউ দিয়ে বলি, নেট টর্ক 0 নয়, এর কিছু একটা অবভিয়াসলি ভ্যালু থাকবে। আবার বলছি, কোনো অবজেক্ট তার উপরে অপোজিট দিকে দুটো সেম মানের ফোর্স যদি অ্যাপ্লাই হয়, সেই ফোর্সের যদি লাইন অফ অ্যাকশান সেম অর্থাৎ ক্রিয়ারেখাটা যদি একই বিন্দুতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি টর্ক 0। আর যদি সেই লাইন অফ অ্যাকশানটা যদি একই লাইনে না থেকে যদি একটু আলাদা আলাদা লাইন অফ অ্যাকশান হয়, অর্থাৎ দুটো লাইন অফ অ্যাকশানের মাঝখানে একটা গ্যাপ থাকে বা একটা ডিস্টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেই বস্তুটাতে টর্ক কিছু পরিমাণ উৎপন্ন হবে। সেই টর্কের জন্য বস্তুটাতে একটা রোটেশান সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? রোটেশান সৃষ্টি হবে, সেই জন্য বস্তুটা ঘুরতে লাগবে। তাহলে এইটা ছিল পুরোপুরি টর্কের কনসেপ্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর টর্কের ফর্মুলাটাও আমি এখানে একবার বলে দিই, কারণ এখানে আমি ইউজ করবো। দেখো এই যে টর্ক একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর নিয়ে আমি পরে কথা বলছি। সাপোজ এখানে লিখে রাখলাম টর্ক। এই টর্কটা কি করে পাওয়া যায়? টর্কটা পেতে গেলে যে কোনো একটা ফোর্সের ভ্যালু নিতে হয়। কি বললাম? যে কোনো একটা ফোর্সের ভ্যালু নিতে হয়, যেহেতু দুটো সেম ফোর্স। আর ফোর্স দুটোর যে লাইন অফ অ্যাকশান আছে অর্থাৎ যে ক্রিয়া রেখাটা আছে সেই লাইন অফ অ্যাকশানের মাঝখানে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা গুণ করতে হয়। সাপোজ এইটাকে যদি আমি এখানে ডি ধরি, এখানে ডি গুণ করতে হবে। তাহলে এইটা হচ্ছে টর্কের পুরোপুরি কনসেপ্ট, আর যা করার এই ক্লিয়ার। তাহলে আমি এইটা এখানে অ্যাপ্লাই করব। তার আগে আমি এটাকে পুরোপুরি এটাকে আমি এরেজ করব, কারণ এটা এখানে কোনো কাজের নয়, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বললাম। একটু টাইম দিতে হবে, এটা ইরেজ করা হয়ে যাক। ওকে, দেখো তাহলে যেটা আমরা বুঝলাম টর্কের ব্যাপারটা, এবার তোমরা আমাকে বলো এই যে ডাইপোলটা এখানে আছে, এই ডাইপোলটা আছে, ডাইপোলের ওপরেও দেখো এই ডাইপোলের এই প্রান্তে কি হচ্ছে, এই টার্মিনালে এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে ইকিউ, যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা থেকে বের করেছি। আর এই টার্মিনালেও দেখো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে ইকিউ। দেখো দুটো ফোর্সের ভ্যালু সেম, দুটো ফোর্সের ভ্যালু সেম। আর দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশান কি সেম আছে? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লাইন অফ অ্যাকশান আলাদা, কারণ এইটা লাইন অফ অ্যাকশান এই লাইন বরাবর, আর এইটা লাইন অফ অ্যাকশান এই লাইন বরাবর, তাহলে তাদের মাঝখানে অবভিয়াসলি একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। তাহলে তুমি কি বলতে পারো যে এই যে টর্কটা আছে এই টর্কটার ওপর নেট ফোর্স কত? আমি যদি সাইডে লিখি এই যে টর্কটা আছে এই টর্কটার ওপর নেট ফোর্স কত? নেট ফোর্স অর্থাৎ লব্ধি বল কত? তো অবভিয়াসলি এই টর্কটার ওপর নেট ফোর্স হচ্ছে আমার 0, নেট ফোর্স 0, কিন্তু নেট টর্ক কি 0 হবে? নেট টর্ক 0 হবে না, অবভিয়াসলি নেট টর্ক অর্থাৎ লব্ধি কিছু একটা টর্ক থাকবে, কারণ এদের লাইন অফ অ্যাকশন সেম না। তাহলে আশা করি এতদূর তোমরা ক্লিয়ার হয়েছো। তাহলে এবার যেহেতু এই যে ডাইপোলটা আছে এই ডাইপোলটার উপর একটা নেট টর্ক অ্যাপ্লাই হচ্ছে, তাহলে সেই নেট টর্কের আমরা ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করি। আর সেই নেট টর্কের জন্য আমরা কী শিখলাম যে টর্কের জন্য কি হয়? টর্কের জন্য কোনো অবজেক্টে রোটেশানের সৃষ্টি হয়, অর্থাৎ এই ডাইপোলটা রোটেট করতে শুরু করবে। তাহলে সেই রোটেশনটা আমি একটু পরে বোঝাবো, আগে আমরা টর্কের ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। ওকে, তাহলে দেখো বেসিক্যালি টর্ক আমি এখানে লিখছি,
টর্কটাকে আমরা বেসিক্যালি টাউ চিহ্ন দিয়ে লিখি, এটাকে টাউ চিহ্ন বলা হয়। টর্কের ফর্মুলা কি, যে দুটো সেম মানের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যে দুটো সেম মানের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার একটার ভ্যালু, তাহলে এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কত, সেটা হচ্ছে এফ। আমি ওটা আপাতত লিখছি এফ, এই একটার ভ্যালু এফ। আর কি নিতে হবে, সেই ফোর্স দুটোর মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে সেইটা আমি বের করব। তো দেখো এখানে আমি সেটাই দেখাচ্ছি। দেখো এই যে জিনিসটা আমি দেখালাম, এখানে দেখো এই এর লাইন অফ অ্যাকশান হচ্ছে এইটা, আর এর লাইন অফ অ্যাকশান, এর লাইন অফ অ্যাকশান হচ্ছে এইটা। তাহলে এই যে ডিস্টেন্সটা আবার দেখাচ্ছি, এই যে ডিস্টেন্সটা এই জায়গা থেকে শুরু করে এই উঠে গিয়ে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমার উদ্দেশ্য এইটা বের করা। তাহলে এটা বের করার জন্য তুমি যদি ভালো করে চেক করো, যদি এগুলো সব থিটা হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমি পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি থিটা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে থিটার অপোজিট অ্যাঙ্গেল এইটা, এইটাকে আমরা কি বলবো, লম্ব। এটাকে কি বলবো আমরা, ভূমি। আর এটাকে কি বলবো আমরা, অতিভুজ। আমি এই সাইডেই লিখে দিচ্ছি এই জায়গাটাতে। তাহলে সাইন থিটা, সাইন থিটার ফর্মুলা আমার কি আসছে, সাইন থিটার ফর্মুলা আসছে এইটা বাই এইটা। এবার ডাইপোলের ডিস্টেন্স কত হয়, প্রত্যেকে জানো ডাইপোলের ডিস্টেন্স হয় 2L, ডাইপোলের ডিস্টেন্স হয় 2L। আর এই ডিস্টেন্সটা আমি অলরেডি জানি না, এটাকে আমি ডি ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি, ডি। তাহলে আমি অবভিয়াসলি পাচ্ছি সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে পারপেন্ডিকুলার ডি, আর এটা কত 2L। তাহলে এখান থেকে যদি আমি দেখি, তাহলে অবভিয়াসলি আমার ডি সমান কি আসছে, 2L সাইন থিটা। ক্লিয়ার। তাহলে এবার আমি এখানে বসিয়ে দেবো গুণ। তাহলে কি, ফোর্স ইকুয়াল টু এটা কি আসছে, পারপেন্ডিকুলার 2L সাইন থিটা। কেন এটা ইউজ করলাম, কারণ টর্কের এটাই ফর্মুলা। টর্কের ফর্মুলা যে কোনো একটা ফোর্স আর সেই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি আছে, ডি। এটা ডির ভ্যালু এখান থেকে আমি ট্রায়াঙ্গেলের মধ্যে ক্যালকুলেট করে বের করে নিলাম 2L সাইন থিটা। এবার অবভিয়াসলি এই যে জিনিসটা আছে, এই জিনিসটার মধ্যে এই যে 2L আছে, আমি এখানে এবার ভ্যালু বসাবো। দেখো এফ এর ভ্যালু কি আছে, ই কিউ, সেটা আমি বসিয়ে দিলাম ই কিউ। আর এখানে গুণ হচ্ছে গুণ 2L সাইন থিটা। এবার আমি তো অলরেডি আরও একটা জিনিস তোমাদের শিখিয়েছি। দেখো আমি কোথায় লিখবো, এই সাইডে কোথাও একটা লিখছি। এই যে ডাইপোল আছে, ডাইপোল মুভমেন্ট হয়, ডাইপোল মুভমেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয়, নেগেটিভ টু পজিটিভের দিকে। ডাইপোল মুভমেন্টকে আমরা পি ভেক্টর দিয়ে লিখি, আর সেটার ফর্মুলা কী হয়, যে কোনো একটা চার্জের ভ্যালু ডাইপোলের ইন্টু তার মাঝখানে যে ডিস্টেন্সটা সেইটা, তাহলে 2QL। ভালো করে তাকাও তো এখানে 2QL আছে কি না, এই যে 2QL আছে তো, তাহলে অবভিয়াসলি এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, ই। আর এই যে 2QL এইটার ভ্যালু কী হয়, এটার ভ্যালু হয় ডাইপোল মুভমেন্ট পি, তারপর লেখা থাকে সাইন থিটা। ঠিক আছে। তাহলে অবভিয়াসলি টর্কের ভ্যালু আমরা এটা কি পেলাম, টর্কের ভ্যালু পেলাম এই ডাইপোলের ক্ষেত্রে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় ইপি সাইন থিটা বা পি সাইন থিটা হলো। এবার এইটার যদি ভেক্টর ফর্ম লিখতে হয়, ভেক্টর ফর্ম যদি লিখতে হয়, তাহলে টর্ক ওপরে ভেক্টর সাইন দেবো, তাহলে লিখতে হবে পি ভেক্টর ক্রস ই ভেক্টর। আর সাইন থিটাটা কোথায় গেল, অবভিয়াসলি তোমরা ছোটোবেলায় শিখেছো। আমি ওপরে কোনো একটা জায়গায় ছোট্ট করে লিখে দিচ্ছি। ধরো নাও এ ভেক্টর আছে, তার সাথে ক্রস বি ভেক্টর করা হচ্ছে, তাহলে আমরা কি লিখতাম, এ বি সাইন থিটা। মনে করে দেখো, তাহলে সেই ফর্মুলায় পড়ে গেল। ঠিক। অবভিয়াসলি এইটা আমাদের রিকোয়ার্ড বা ডিজায়ার্ড ফর্মুলা। এই যে কোনো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো ডাইপোলকে রাখা হয়, তাহলে তার উপর যে টর্কটা অ্যাপ্লাই হয়, সেই টর্কের ফর্মুলা কি আছে, ডাইপোল মুভমেন্ট ভেক্টর। এই যে ডাইপোল মুভমেন্ট ভেক্টর ক্রস প্রোডাক্ট করতে হবে কার সাথে, এই যে তড়িৎ ক্ষেত্র আছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সাথে ক্রস প্রোডাক্ট করে দিলে আমি ওখানকার টর্কটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমি কিছু স্পেশাল সিচুয়েশান দেখাবো। তার আগে আমি এখানে রোটেশনটাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আমি আগে ইঙ্কটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে আমি রোটেশনটা বোঝাতে পারবো। আচ্ছা, এখানে আমি রেড কালারই ইউজ করছি যাতে ক্লিয়ার হয়। এখানে যে ডাইপোলটা আছে, এই যে ডাইপোলটার ওপর যে ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে, ডাইপোলটার ওপর ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে আর এর দিকে অ্যাপ্লাই হচ্ছে, এর জন্য ডাইপোলটার মধ্যে একটা কী সৃষ্টি হবে, একটা রোটেশন সৃষ্টি হবে। সেই রোটেশনের জন্য এই ডাইপোলটা এখান থেকে ঘুরে গিয়ে এই ডাইপোল বরাবর ব্যালেন্স করে সোজাসুজি, মানে এই ইলেকট্রিক ফিল্ড বরাবর একদম সোজাসুজি পজিশানে চলে আসবে। এই যে রোটেশনটা হবে টর্কের জন্য, সেইটাই আমি এখানে নেক্সট বোঝাচ্ছি। দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে, ভালো করে তাকাও। এই যে ইলেকট্রিক ফিল্ডটা উপরের দিকে যাচ্ছে আর এই ডাইপোলটা এই দিকে আছে, তাহলে অবভিয়াসলি এখানে ডাইপোল, এই যে ফর্মুলাটা আছে, এই যে টর্ক ইকুয়াল টু, আমি এখানে লিখছি টর্ক ইকুয়াল টু পি সাইন থিটা। তাহলে এখানে থিটার জায়গায় আমি যদি ভালো করে দেখো, এদিকে তাকাও, নেগেটিভের থেকে পজিটিভের দিকে আমার কি ডাইপোল মুভমেন্ট ভেক্টর হয়, আর উপরের দিকে ই ভেক্টর আছে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, অবভিয়াসলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে, সাইন 90।
সাইন 90-র ভ্যালু কত হয় 1 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে পিই। এইটা হচ্ছে সবচেয়ে ম্যাক্স হয়। তার মানে কি, ডাইপোল যখন কোনো ডাইপোলকে কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই যে পারপেন্ডিকুলার অবস্থায় রাখা হয়, অর্থাৎ লম্বভাবে রাখা হয়, যখন অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, তখন যে টর্কের ভ্যালুটা হয় সেই টর্কের ভ্যালুটা হয় সর্বাধিক ম্যাক্স। সেই টর্কের ভ্যালুটা কি করে, এইটাকে ঘুরিয়ে নিয়ে আবার ইলেকট্রিক ডাইপোলটাকে ইলেকট্রিক ফিল্ড বরাবর প্লেস করে দেয়। এটা আমি আবার দেখাচ্ছি নেক্সট সিচুয়েশানে। দেখো এই যে সিচুয়েশান আছে, এই সিচুয়েশানে ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর আছে, এই দিক বরাবর আছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার, এবার তোমরা একটুখানি ভাবো, দেখো এই যে জিনিসটা আছে এটা তুমি এবার ভাবো, এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, এই ইলেকট্রিক ফিল্ডটা এই চার্জের ওপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, এই দিকে, আর এর ওপর। দেখো আমি আবার দেখাচ্ছি, এইখানে টেকনিক্যালি ডাইপোল মুভমেন্ট এই দিক থেকে এই দিক বরাবর পি, আর এখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে এখানে যদি আমি টর্কের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে টর্ক ইকুয়াল টু পিই সাইন কত ডিগ্রি, 0 ডিগ্রি, কারণ পি ডাইপোল মুভমেন্টের যেদিক ইলেকট্রিক ফিল্ডের সেম দিক, তাহলে সাইন 0-এর ভ্যালু 0 হওয়ার জন্য পুরোপুরি 0, তার মানে এখানে টর্ক 0। কেন টর্ক 0 অলরেডি আমি তোমাদের বলেছি। কি বলেছিলাম, দেখো এই যে চার্জটা আছে এই চার্জের ওপর তাহলে এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, আর এই চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ড এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। দুটো ফোর্স সেম, কিন্তু তাদের লাইন অফ অ্যাকশন সেম না আলাদা, তাদের লাইন অফ অ্যাকশন সেম। তাহলে লাইন অফ অ্যাকশন সেম হয়ে গেলে যে ফোর্সের ক্রিয়ারেখাটা যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে আমি কি শিখিয়েছিলাম, কোনো রকম টর্ক থাকে না, সেটাই এখানে প্রুফ করে দিলাম। তাহলে এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানে ইলেকট্রিক ডাইপোলটা এরকমই থেকে যাবে, কোনো দিকে ঘুরবে না। তাহলে ভালো করে তাকাও, এই যে ডাইপোলটা তুমি দেখলে, এই ডাইপোলটায় তাহলে বেসিক্যালি কী হবে, ডাইপোলটাকে এইরকমভাবে এনে আর এইরকমভাবে টর্ক সৃষ্টি হবে, তারপরে কী হবে, ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন্ড হয়ে যাবে, মানে ওই বরাবর চলে আসবে, প্লাসটা এদিকে চলে আসবে, নেগেটিভটা এদিকে চলে যাবে, সমান সমান হয়ে যাবে। দেখো এই ডাইপোলটাই এই দিকে ঘুরে এরকম হয়ে যাচ্ছে, ভালো করে দেখতে পাচ্ছ, দেখো এই ডাইপোলটা এর মতো হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে এই যে সিচুয়েশানটা, এই সিচুয়েশানটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশান। তাহলে এই যে ডাইপোলের এই সিচুয়েশানটা, এই সিচুয়েশানটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশান, বাংলায় বলা হয় সুস্থির সাম্য, মানে এই যে ডাইপোলটা একদম সুস্থির সাম্যে আছে। তাহলে তোমরা কি শিখলে, যে কোনো ডাইপোলকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তাহলে ডাইপোলটার ওপর একটা টর্ক অ্যাপ্লাই হয়। সেই টর্কের ফর্মুলা কি হয়, পিই সাইন থিটা, আর সেটার ভেক্টর ফরম্যাট কি হয়, টাউ ভেক্টর ইকুয়াল টু ডাইপোল মুভমেন্ট ভেক্টরের সাথে তড়িৎ ক্ষেত্র ভেক্টর বা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এটা কেন এটা বললাম, তাহলে আলটিমেটলি এই যে টর্কটা সৃষ্টি হবে, টর্কের জন্য এই ডাইপোল একটা রোটেশন সৃষ্টি হবে, এই যে রোটেশন সৃষ্টি হবে, সেই রোটেশনের জন্য ডাইপোলটাকে রোটেট করতে করতে, অর্থাৎ ঘুরতে ঘুরতে এই যে পিকচারটা আছে এই পিকচারটার মতো হয়ে যাবে, অর্থাৎ ডাইপোলটা শিফট করে একদম স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশানে হয়ে যাবে, যেখানে টর্ক ফাইনালি কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে সে আর মুভ করবে না। আর যদি কোনো ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে 90 ডিগ্রিতে রাখা হয়, সেক্ষেত্রে টর্কটা ম্যাক্সিমাম হয়ে যায়, সেখানেও রোটেশন সৃষ্টি হবে। সেখানে রোটেশনটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি, এটা এই দিকে রোটেট করবে আর এই জিনিসটা এদিকে রোটেট করবে, তার জন্য কি হবে, এই ডাইপোলটা ম্যাক্সিমাম টর্ক পেয়ে ম্যাক্সিমাম রোটেশন করে আবার ঘুরে এই ইলেকট্রিক ফিল্ডে এই রকম বরাবর অ্যালাইন্ড হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম টর্ক থাকে, আর যখন ডাইপোলটা ঘুরতে ঘুরতে অ্যালাইন্ড হয়ে যায়, তখন স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশন হয়ে যায়, তখন টর্ক 0 হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার। আশা করি সব, মানে যা যা ডাইপোল সংক্রান্ত যা যা ছিল সবগুলো আমি এই ভিডিওতে কভার করে দিলাম।